ভালোবাসা হলো দীর্ঘমেয়াদী ছ্যাঁচড়ামি। এই ছ্যাঁচড়ামি করতে সবাই পারে না। ভালোবাসলে ইগো রাখতে নেই, দাঁত কামড়ে পড়ে থাকতে হয়। তাই বলে একটা মেয়ে হয়ে এভাবে আর কতদিন পিছিয়ে পিছিয়ে ঘুরবি? কেন? কোন বিধানে লেখা আছে প্রেমের জন্য শুধু ছেলেরাই ছ্যাঁচড়ামি করতে পারবে আর মেয়েরা পারবে না? ইন্তিহা একটু থামলেও অনিন্দিতার হাত দুটো মুঠোবন্ধি করে বলল, আমি সেটা বলিনি ইউনি। ইন্তেহা, তুই হয়তো আমায় সঠিক সাজেশনই দিচ্ছিস, কিন্তু বিশ্বাস কর, আমি নিজেকে দমিয়ে রাখতে পারছি না। চেষ্টা করেছি, লাভ হয়নি। প্রেমের আগুনে দগ্ধ হতে বেশ ভালোই লাগে। কষ্ট নিয়ে ভালোবাসতে শিখে গেছি আমি। এটা ঠিক না উনি। আমি তো ওনার উপর জোর খাটাচ্ছি না, তাহলে সমস্যা কোথায়? আমি তো আমার মতো করে নিজেকে কষ্ট দিচ্ছি, যদিও এটাই আমার কাছে সুখ কিংবা প্রাপ্তি। কথাটা নিছুকি তার ছেলে স্বরে বলল অনিন্দিতা। লেকের ধারে বসে গসিপ করছিল দুজনেই। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। রৌদ্রময় আকাশটাকে মেঘ কেমন ঢেকে নিয়েছে, তবুও আকাশ সুন্দর। ঠিক তেমনিভাবেই প্রিয় মানুষটার শত অবহেলার পরও মানুষটার প্রিয়ই থেকে যায়। অনুভূতি ছাপিয়ে যদি পারো ঘৃণা করতে, তাহলে তুমি হবে সেরা, নাহলে জীবন বিষাক্ত নীল মৃদনায় ছেয়ে যাবে। ইন্থিয়া অবাক দৃষ্টিতে অনিন্দিতার দিকে তাকালেও। স্টাইলিশ, বুদ্ধিসম্পন্ন, প্রতিবাদী সুপার ইগো নিয়ে বড় হওয়া মেয়েটা আজ কতটা পরিবর্তন এসেছে। শুধু ভালোবেসে সহ্য করে নিচ্ছে হাজারো বেদনা। কি ভয়ঙ্কর অনুভূতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসার কি শক্তি। ইন্থিয়া দীর্ঘশ্বাস ফেল। নির্ভীক কেন যে উপেক্ষা করে মেয়েটাকে, কোনো দিকে কমতি তো নেই। তবু অনিন্দিতা অসহায়। হয়তো এটাই নিয়তি, কারণ মানুষ কখনোই পারফেক্ট হয় না। ইন্থিয়া ঘড়িতে টাইম দেখল 4:40 বাজে। মেয়েটা হুড়মুড়িয়ে উঠে গেল। আজ রক্ষে নেই। বাসায় গেলে নিশ্চয়ই মা কেলানি দিবে। অনিন্দিতা ইন্তিহার চঞ্চলতা অনুভব করলো, তবুও তাকালো না। আমি যাই রে উনি, আজ আম্মু নির্ঘাত খুন্তি হাতে মারবে। তুইও তাড়াতাড়ি চলে যাস। অনিন্দিতা উত্তর করলো না। ইন্তিহার ছুট লাগালো। ভার্সিটি শেষ হয়েছে 2 বাজে। এত দেরির জন্য আজ মার খেতেই হবে। ব্যাগ থেকে একটা ছবি বের করলো অনিন্দিতা। ছবিটার ছিটে ফোটাও পানি পড়তেই ব্যস্ত হয়ে পানিটুকু মুছে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই ডান হাতে তর্জনী দিয়ে মুছে নিল তৎক্ষণাৎ। নির্ভীক মাহাতাব আর কতদিন? খুব বেশি চাওয়া তো ছিল না, শুধু একটু কাছাকাছি থাকতে চেয়েছিলাম। রোজ আপনার মায়া ভরা মুখটা দেখতে চেয়েছিলাম। মাদক দ্রব্যের মতো কণ্ঠটা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, সেটাও সহ্য হলো না। আপনি ইচ্ছে করে এনএসইউতে জব নিলেন। খুব ভালো করেই জানতেন আমি এনএসইউতে চান্স পাবো না। এত দূরত্ব নিয়ে থাকতে চান আপনি। কখনো আপনার কাছে ব্যাঘাত ঘটিয়েছি? শুধু একবারই বলেছিলাম ভালোবাসি, তার শাস্তি স্বরূপ আমাকে পরনই ছেড়ে দিলেন। অনিন্দিতা থামলো, দু চোখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। ছবিটা সযত্নে রেখে দিয়ে হাঁটা লাগালো। 1 বছর কেন, 10 বছর গ্যাপ দিতে হলে দিবে। তবুও এনএসইউতেই অ্যাডমিশন নিবেই। সন্ধ্যা 6টার দিকে বাসায় ফিরে অনিন্দিতা। শাহানা বেগম দরজা খুলতেই অনিন্দিতা ভেতরে চলে আসলো। এত দেরি হলো কেন অনি? একটু কথা ছিল আম্মু। তোর সিদ্ধান্ত এখনো বদলাবে না? বহুবার বলেছি আম্মু, এনএসইউ ছাড়া বাংলাদেশে আর কোনো ভার্সিটি নেই। আমার ফার্স্ট চয়েস ওইটা। 1 বছর গ্যাপ দিবি, একটু খারাপ লাগবে না তোর? আচ্ছা, যদি পরের বছরও এনএসইউতে চান্স না পাস? অনিন্দিতা উত্তর দিল না। টেবিল থেকে পানি নিয়ে 3 ঢোকে পান করলো। শাহানা রেগে গিয়ে বললেন, এটা কি রকম পাগলামি? চান্স না পেলে আবার গ্যাপ দিব? অনি, রাগ দেখিয়ে লাভ নেই আম্মু, তুমি জানো আমি প্রচন্ড জেদি। শাহানা ক্যাবিনেট থেকে ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে কয়েক টুকরো হয়ে ভেঙে গেল। অনিন্দিতা সেদিকে পাত্তা দিল না। ব্যাগ নিয়ে সোজা নিজের রুমেই চলে আসলো। ফ্ল্যাশব্যাক। আপনার বয়স মাত্র 17 অনিন্দিতা। প্রেমের বয়স হয়নি এখনো। পড়াশোনায় মনোযোগী হন। নির্ভীকের কণ্ঠে মাথা নিচু করে নিল অনিন্দিতা। কলেজে অ্যাডমিশনের জন্য নির্ভীক তাকে পড়াতে আসে। নির্ভীক হলো ওদের প্রতিবেশী, ওদের ফ্ল্যাটের অপোজিটেই থাকে। অবশ্য পুরো বাসাটাই নির্ভীকদের। বহু বছর আগে কোনো এক কারণে ফ্ল্যাটটা বিক্রি করেছিলেন নির্ভীকের বাবা আজমান আহমেদ। কথা বলছেন না কেন? ভাইয়া, আমি তো প্রেম করি না।
আপনি আমার থেকে ছোট অনিন্দিতা, আমি আপনাকে পড়াই, আপনি আমাকে পড়ান না। কিন্তু পড়াশোনায় মনোযোগী হন। চোখ এত ঘোরে কেন? অনিন্দিতা মাথা নিচু করেই রইল। নির্ভীক প্রচণ্ড রেগে আছে, তবে নীরবেই তা মেটাচ্ছে। সপ্তাহখানেক অনিন্দিতা নিজেকে দমিয়ে রাখতে পারলেও সাদা শুভ্র পাঞ্জাবি পরা নির্ভীককে দেখে নিজেকে দমাতে পারেনি। জুমার নামাজ পড়ে এসেছে মাত্র, মাথায় টুপিটা খুলেই অনিন্দিতাকে পড়াতে এসেছে। অনিন্দিতা হারিয়ে যায় নির্ভীকের মাঝে। নির্ভীক প্রচণ্ড রেগে যায়। টেবিলে ধুম করে আওয়াজ হতেই অনিন্দিতা চোখ নামিয়ে নেয়। অপ্রস্তুত বোধ করে, তবুও বলে, আমি আসলে কোনো অজুহাত চাই না আমি। আপনি জানেন না আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি। সেখানে সব রকমের মানুষের সাথে চলতে হয়েছে। 23 বছর পার করেছি, চোখে কালো কাপড় বেঁধে নয়। নির্ভীক ভাইয়া, আমি আপনাকে পছন্দ করি আসলে। অনিন্দিতা, নির্ভীকের চিৎকারে অনিন্দিতা কেঁপে ওঠে। নিজের ভুলটা বুঝতে পারে নির্ভীক। গলা নামিয়ে বলে, আপনি নিজেকে সংযত রাখুন অনিন্দিতা। আপনাকে আমি ভালোবাসি নির্ভীক। আমার সাথে এমন কেন করেন? বড় হওয়া সত্ত্বেও সবসময় আমাকে আপনি বলে সম্বোধন কেন করতে হবে? রাগে কটমট করতে থাকে নির্ভীক। মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভই হবে না। অনিন্দিতার কথার উত্তর না দিয়ে নির্ভীক চলে যায়। অনিন্দিতা কষ্ট পায়, নীরবে চোখের পানি ফেলে। সারা রাত কাঁদে নিজের প্রিয় নোটটাতে লেখালেখি করে। ভালোবাসি নির্ভীক। পরদিন সকালে ঝড়টা অনিন্দিতার হৃদয়কে ব্যথিত করে। নির্ভীক আর তাকে পড়াতে পারবে না শুনে ব্যগ্র হয়ে ধরা গলায় বলে, নির্ভীক ভাইয়া, আমাকে আর পড়াবে না কেন? ছেলেটা তোর ভালোর জন্য কদিন পড়িয়েছে, তোর আঙ্কেলই পড়াতে বলেছিল। তোর পড়ার জন্য ছেলেটা ঘোরাঘুরিও করতে পারেনি, এখন একটু বিরতি চায়। অনিন্দিতা বুঝতে পারে বিষয়টা পুরোই মিথ্যে। আঙ্কেল পড়াতে বলেছে, তা নির্ভীক পড়াতে এসেছে। এটা সত্যি হলেও না পড়ানোর অজুহাতটা সম্পূর্ণ মিথ্যে। ভালোবাসি বলাতেই নির্ভীক তাকে পড়াবে না। আর অনিন্দিতার কোচিংয়ে যাওয়া হলো না সেদিন। সারাদিন কেঁদে বুক ভাসালো। এখন নির্ভীককে নিয়ম করে দেখতেও পাবে না। মাঝে কেটে যায় একটা সপ্তাহ। অনিন্দিতা ছলে বলে কৌশলে নানান বাহানা দিয়ে নির্ভীকদের বাসায় যাওয়া শুরু করে, কিন্তু একবারও দেখা পায়নি। আজ আবার যায়। কলিংবেল চাপতেই চারুলতা আহমেদ দরজা খুলে দিলেন। অনিন্দিতাকে দেখে একগাল হাসলেন, হাতের ইশারায় বললেন, অনিজে, আয় আয়, ভেতরে আয়। অনিন্দিতা ভেতরে গেল। সোফাতে আয়েশ করে বসতেই চারুলতা কিচেনে চলে গেলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফ্ল্যাটটা দেখতে লাগলো। বেশ দামি জিনিসপত্রে গোছানো ফ্ল্যাট। ফ্ল্যাট বলে ভুল হবে, কারণ ফ্ল্যাটটা দোতলা মডেলের, অর্থাৎ ডুপ্লেক্স বাসার মতো করে করা। অনিন্দিতা উকি ঝুঁকি মারতে লাগলো। এখান থেকে নির্ভীকের রুমটা সরাসরি দেখা যায় না। মিষ্টি হাতে চারুলতা ফিরে আসলেন। অনিন্দিতা হেসে তাকালো। একটা মিষ্টি খেয়ে আর খেলো না, কারণ ছানার মিষ্টি ওর পছন্দ নয়। গলায় আটকে যায়। এই বাটিতে কি এনেছিস অনি? আম্মু মুরগির মাংস পাঠালো আন্টি। আজ নাকি তুমি খাসির মাংস রান্না করেছো, আর নিহাল ভাইয়া না খেয়ে বেরিয়ে গেছে। আর বলিস না, ছেলেটা হয়েছে এক পাগল। খাসির মাংস একটুও পছন্দ করে না, রান্না করলেই সেদিন ভাত না খেয়েই চলে যায়। অনিন্দিতা একটু হাসলো, ধানমনেই বলে উঠলো, আমিও তো খাই না। চারুলতা মাংসের বাটিটা নিয়ে রেখে দিলেন। তারপর অনিন্দিতার পাশে বসে বললেন, শুনেছি তুইও নাকি খাসির মাংস পছন্দ করিস না। হ্যাঁ, একদম বাজে লাগে। পুরো নিহালের মতো করে বললিস। ইস, আমি তো ভুলেই গেছি চুলায় তরকারি বসিয়েছি। এই ছেলেটার জন্য আবার রান্না বসাতে হয়েছে। আমি যাই রে অনি। চারুলতা চলে গেলেন। অনিন্দিতা মনে মনে খুশি হলো। সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। ডান থেকে করিডোর দিয়ে গেলে 2 নম্বর রুমটাই নির্ভীকের। অনিন্দিতা পা টিপে টিপে হাঁটা লাগালো। এত সতর্ক হয়েও কোনো লাভ হলো না। সামনের পিলারের সাথে ধুম করে বাড়ি খেলো। মাথায় হাত বুলিয়ে আবারও হাঁটা লাগালো। নির্ভীক তার ঘরে অন্য কারো যাওয়া একদমই পছন্দ করে না। অনিন্দিতা তাই উকি মারল। পুরো ঘরময় চোখ বুলিয়ে ও নির্ভীককে দেখতে পেল না। বেজায় মন খারাপ নিয়ে ফিরে আসলো। মাঝপথে এসে চোখ চকচক করে উঠল। এই সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয় না। মনের আনন্দে নাচতে নাচতে নির্ভীকের ঘরে প্রবেশ করলো। প্রথমেই বেডে শুয়ে পড়ল। ফ্যানের দিকে তাকিয়ে আনমনে হাসলো। বালিশ দুটো কোলে নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ এভাবেই থেকে বালিশের নাক ডুবিয়ে দিল। এই বালিশেই তো নির্ভীকের শরীরে গন্ধ লেগে আছে।
প্রাণ ভরে নিঃশ্বাস নিল মেয়েটা। এত সুখ সুখ অনুভূতি হচ্ছে। সাইড টেবিলে থাকা নির্ভীকের হাস্যোজ্জ্বল ছবিটা বুকে চেপে ধরল। ছেলেটাকে এত ভালোবাসে কেন, এত মায়া কেন ওই ছেলেটার মাঝে? নিজের প্রশ্নে নিজেই হাসল। হঠাৎ চোখ পড়ল নির্ভীকের বুক সেলফে। শতেক বই রাখা সেখানে, তবে সব থেকে আকর্ষণ করছে গাঢ় নীল রঙের ডায়েরিটাতে। প্রচন্ড আগ্রহে মেয়েটা ফেল ফেল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নির্ভীকের ছবির ফ্রেম থেকে ছবিটা নিয়ে লুকিয়ে নিল। এই ছবিটা খুব যত্নে রাখবে সে। বুকশেলফ থেকে ডায়েরিটা নিল। খুব সুন্দর করে ডায়েরির উপর কারুকাজ করা, একেবারে শেষ প্রান্তে লেখা, অব্যক্ত প্রিয়তমা। তুমি আমার ভীষণ প্রিয়, ঠিক যেন কাশফুলে ঘেরা কিংবা রক্তজবার মেলা। তুমি হাসলে হাসে রৌদ্রময়ী আকাশ, তুমি কাঁদলে আকাশও কাঁদে, নামিয়ে দেয় ধারা। তোমার নামে লিখেছি কবিতা, লিখেছি হাজারো গান, কখনো শোনানো হয়নি, কবে জোড়াবে প্রাণ। তুমি কি জানো প্রিয়তমা আমার মনের করুণ অবস্থা? কখনো কি শুনেছে এই বুকের ধুকপুকানি কখনো? অনিন্দিতা আর পড়তেই পারল না। ডায়েরিটা টেনে নিয়ে গেল নির্ভীক। চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। ভয়ে এক হাত পিছিয়ে গেল মেয়েটা। ডায়েরিটা উল্টিয়ে রেখে দিল নির্ভীক। অনিন্দিতা বারবার ফাঁকা ঢোক গিলছে। নির্ভীকের চোখে মুখে ভয়ঙ্কর রাগ স্পষ্ট হলেও ও অতি শান্ত কণ্ঠে শুধালো, এখানে কেন এসেছেন অনিন্দিতা? অনিন্দিতা উত্তর দিল না। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। নির্ভীক আবারও বলল, ডায়েরিতে হাত দিয়েছেন কেন? অন্যের জিনিসে হাত দেওয়ার আগে পারমিশনের প্রয়োজন হয়, জানেন না? আমি আসলে কতটুকু পড়েছেন? বেশি নয়, শুধু প্রথম পৃষ্ঠা অবধি, কিন্তু তার আগেই আপনি। অনেক বেশি পড়ে ফেলেছেন। আমার জিনিসে অন্য কারো হাত দেওয়া একদমই পছন্দ নয়। আপনি আমার রুমে কেন এসেছেন? আমি দেখতে এসেছিলাম আপনাকে। দেখা হয়ে গেছে? অনিন্দিতা মাথা ঝাঁকালো। ঝাঁঝালো স্বরে নির্ভীক বলল, তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? নির্ভীক ভাইয়া, এখানেই থেমে যান। আপনি অন্যায় করেছেন। এই রকম কিছু আবার ঘটলে আমি কঠোর হতে বাধ্য হব। এখনই বেরিয়ে যাবেন। অনিন্দিতা ছলছল নয়নে কিছু বলবি তার আগে নির্ভীক বলল, কোনো কথা নয়, এখনই চলে যান। অনিন্দিতা এক পলক তাকালো। নির্ভীক তার দিকে ফিরেও তাকালো না। চাপা কান্না নিয়ে অনিন্দিতা স্থান ত্যাগ করলো। বর্তমান। অনি, এই অনি, কফিটা নিয়ে যা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শাহানার ডাকে চোখ মুছে নিল অনিন্দিতা। অস্ফুট স্বরে বলল, আসছি আম্মু। কিচেন থেকে কফি নিয়ে আবার রুমে চলে আসলো। মাথাটা কেমন ছিমছিম করছে। কফি কাপে চুমুক দিয়ে বই নিয়ে বসলো। সামনে এবছর অ্যাডমিশন টেস্টে যে করেই হোক সিলেক্টেড হতেই হবে। আন্টি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে অনিন্দিতা বুঝলেই হয়। দেখো বাবা, কিছু করতে পারো কি না? মেয়েটা এমন অবস্থা ছিল না, আজকাল বেখেয়ালি হয়ে গেছে। এই তো সকালবেলা চা বসিয়ে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছিল, একটুর জন্য আগুন লেগে যায়নি। বিকেলে কফি ফেলে হাত পুড়িয়ে ফেলেছে। এমন করলে তো বড়সড় অঘটন ঘটে যাবে। হ্যাঁ, আমি বোঝাবো যাতে অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। তারপর দেখি অনিন্দিতা কি করে। শাহানা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যদি মেয়েটার একটু সুবুদ্ধি ঘটে, এনএসইউতেই কেন অ্যাডমিশন নিতে হবে? দেশে আরো অনেক ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু না, সেগুলোতে তো হবে না। গভীর মনোযোগে বই পড়ার কথা থাকলেও বই পড়ছে না অনিন্দিতা। আধ খাওয়া কফিটা ঠান্ডা হয়ে পড়ে আছে। দু চোখে কোণে পানি জমেছে। চাঁদের দিকে তাকিয়ে আছে সে। নির্ভীক মাহতাব শব্দের অর্থ চাঁদ। নির্ভীক তার কাছে চাঁদই রয়ে গেছে। আর অনিন্দিতা হলো সেই গরিব ব্রাহ্মণ। অবশ্য সেটাও ভুল, কারণ গরিব ব্রাহ্মণ রোজ নিয়ম করে চাঁদকে দেখতে পায়। চাঁদ তার থেকে লুকিয়ে থাকে না, আর নির্ভীক তার থেকে লুকিয়ে বাঁচে। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নির্ভীক। একজন জলজ্যান্ত মানুষ যে তার রুমে উপস্থিত সেদিকে খেয়াল নেই মেয়েটার। তার ভাবনা জুড়ে নির্ভীককে না পাওয়ার বেদনা। 4টি বছর ধরে যার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রায় 3টি বছর ধরে পাগল প্রায় অবস্থা, অথচ নির্ভীক তার দিকে ফিরেও তাকায় না। নির্ভীক খ্যাক করে এসে অনিন্দিতার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো। অনিন্দিতা ঘুরে তাকাতেই বলল,
আপনি নাকি 1 বছর গ্যাপ দিচ্ছেন অনিন্দিতা? অনিন্দিতা উঠে দাঁড়ালো। নির্ভীককে নিজের ঘরে আশা করেনিও। বিস্ময়ে ফেলফেল করে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। নির্ভীক ভ্রু কুঁচকে তাকালো। আমার কথা শুনতে পাচ্ছেন অনিন্দিতা? অনিন্দিতা হকচকিয়ে উঠল। জামা টেনে নিয়ে ভালো করে ওড়না পেঁচিয়ে বলল, জি। এটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক নয়? নির্ভীক ঘুরে দাঁড়ালো। অনিন্দিতা টেবিল থেকে বই নিতে গিয়ে চোখ পড়ল বুক শেলফে। মুহূর্তেই রাগ উঠে গেল। প্রতিটা বই ঘেটে দেখতে লাগলো। অবাকের চরম পর্যায়ে অনিন্দিতা। নির্ভীকে ঠোঁট দুটো কাঁপছে। একটা বই মেয়েটার দিকে এগিয়ে দিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, এইসব কি? কি? আমার সাথে মজা করছেন? মজা কেন করব? এগুলো তো বই। টেবিলের উপর ধুম করে বইটা রাখলো। 8টা বই বের করে নিয়ে বলল, প্রতিটা বই প্রেম নিয়ে লেখা। পড়াশোনা বাদ দিয়ে এইসব পড়েন আপনি, আর এর জন্যই মাথার পোকাগুলো নড়ে চড়ে ওঠে। আপনি কি করে জানলেন এসব প্রেমের বই? নির্ভীক হকচকিয়ে উঠল। প্রশ্ন এড়াতে বলল, আমি এগুলো নিয়ে যাচ্ছি। প্রেমের সংলাপ না পড়ে বই পড়ুন, কাজে আসবে। চাই না আমার কোনো কাজ। জেদ করছেন? না, জেদ করছি না আমি। আমি শুধু জানি একজনকে ভালোবাসি। থেমে যান। এনএসইউতে চান্স পাওয়ার ইচ্ছাটার একমাত্র কারণ যে আমি, সেটা খুব ভালো করেই জানি। এইসব পাগলামি বন্ধ করুন। এতে বিন্দুমাত্র লাভ হবে না, বরং যে নিজের ক্ষতি করছেন। অনিন্দিতা চোখ দুটো নামিয়ে নিল। নিজের দুর্বলতা দেখিয়ে কোনো লাভ নেই। পেছন ফিরে নিয়ে বলল, আমি পাগলামি করছি না। আমার এনএসইউতে অ্যাডমিশন লাগবে, সেটা যে করেই হোক। নির্ভীকে প্রচন্ড রাগ উঠে গেল। সমস্ত রাগ বইয়ের উপর উঠালো। বইগুলো দুমড়ে মুচড়ে নিয়ে চলে গেল। নির্ভীকের যেতেই চাপা কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। যে জায়গাটায় নির্ভীক দাঁড়িয়েছিল সেই জায়গায় হাত বুলালো। যে জায়গায় নির্ভীক হাত ছুঁয়েছিল সেই জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চাঁদের আলো মেয়েটার মুখ উজ্জ্বল হয়ে গেছে। নির্ভীকের দাঁড়ানোর জায়গায় শুয়ে রইল। পাগলামি। ভালোবাসা হলো এক বিচিত্র অনুভূতির বড়সড় পাগলামি। অনি, এই অনি, মেঝেতে শুয়ে আছিস কেন মা? শরীর খারাপ করছে? অনি, এই অনি। মায়ের ডাকে চোখ পিটপিট করে তাকালো। মেঝেতে ঘুমানোর কারণে গালের এক পাশ লাল হয়ে আছে। সাথে গালে দুটো দাগও হয়েছে। হাই তুলে অনিন্দিতা বলল, কি হয়েছে আম্মু? এখানে শুয়েছিস কেন? কাল তো গরম ছিল না, তাহলে জ্বর হয়েছে নাকি? ঘুমের ঘোরে পড়ে যাসনি তো? আম্মু একটু শান্ত হও। এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন বলো কি হয়েছে? মেঝে থেকে উঠ আগে, তোর আব্বু এসেছে, তোর সাথে কথা বলতে চাচ্ছে। অনিন্দিতা উঠে দাঁড়ালো। ঘড়িতে তাকিয়ে দেখলো 9টা বাজে। কক্সবাজার থেকে এত সকাল সকাল এসে পড়লেন কি করে? যা, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। শাহানা চলে গেলেন। অনিন্দিতা বিছানা থেকে ফোনটা নিয়ে নির্ভীকে প্রোফাইল ঘাটল। 5 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল মানুষটা। অনিন্দিতার ভ্রু বেঁকে গেল। ছেলেটা রাতে ঘুমায়নি নাকি? হঠাৎ করে অনিন্দিতার বুকে মোচড় দিয়ে উঠল। নির্ভীক কি কাউকে ভালোবাসে? 2 বছর আগে নির্ভীকের ডায়েরিতে তো তেমনই লেখা ছিল। আপু, এই আপু, আর কতক্ষণ? হিরের কণ্ঠে ফোনটা রেখে দিল। ভাবনাগুলো নিয়েই বাথরুমে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে সোজা ড্রয়িং রুমে চলে আসলো। আরশাদ হক রিমোট নিয়ে টিভির চ্যানেল পাল্টাচ্ছেন। অনিন্দিতাকে দেখে বললেন, পাশে এসে বসো অনি। অনিন্দিতা বসলো না। আরশাদ ভ্রু কুঁচকে তাকালেন। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। বাড়ি মাতিয়ে রাখা মেয়েটার এমন করুণ দশা কেন? কি হলো? কখন এলে আব্বু? কিছুক্ষণ আগে। ফ্লাইটে করে এসেছো? ভাবলাম তাড়াতাড়ি আসা ও যাবে, আর ভেজালও কম হবে। অনিন্দিতা একটু হাসলো। আরশাদ উঠে দাঁড়ালেন। মেয়ের মাথায় স্নেহের হাত রেখে বললেন, তুমি তোমার সিদ্ধান্ত এখনো বদলাবে না। আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। যদি টাকা নিয়ে চিন্তা করো তাহলে আমি পার্ট টাইম জব খুঁজে নিব। ছি মামনি, আমি টাকা নিয়ে কেন চিন্তা করব? তোমার বাবা মধ্যবিত্ত হলেও এনএসইউতে পড়ানোর ক্ষমতা রাখে। আমি এনএসইউতেই পড়তে চাই আব্বু। 1 বছর গ্যাপ যাওয়া আমার জন্য কোনো বিষয় নয়। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল অনিন্দিতা। আরশাদ নিভে গেলেন। মেয়েকে 2 হাতে বুকে জড়িয়ে বললেন, আচ্ছা তাই হবে। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। তুমি অ্যাডমিশনের জন্য মন দিয়ে পড়াশোনা করো, কেমন? ভোরবেলা উঠে পড়াশোনা করছিল অনিন্দিতা। এনএসইউতে চান্স পেয়েই ছাড়বে।
নির্ভীক তাকে সাইলেন্ট চ্যালেঞ্জ করেছে। একবার হেরে গেছে, তবে এবার হারবে না। সবসময় নির্ভীকের জয় চাইলেও আজ নিজের জয় চাইছে। ভালোবাসাকে একটু দেখার জন্যই এত কিছু করা। না হলে সপ্তাহখানেক পার হয়ে গেলেও নির্ভীকের দেখা মেলে না, মাস পার হয়ে গেলেও কথা হয় না। নির্ভীকের ভার্সিটিতে পড়লে দিনে একবার হলেও দেখার সুযোগ মিলবে। গভীর মনোযোগে ব্যাঘাত ঘটল। বেশ বিরক্ত হয়ে তাকালো অনন্দিতা। আপু একটু শাড়িটা পরিয়ে দেবে প্লিজ? শাড়ি হাতে দাঁড়িয়ে আছে হের। অনিন্দিতা বেশ অবাক হলো। শাড়ি পরতে পছন্দ করে না হের। কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া শাড়ি পরা হয় না তার। হঠাৎ করে শাড়ি কেন পরবি? তোর তো শাড়ি পছন্দ নয়। আরে সাদে কি শাড়ি পরছি? আজ তো আমাদের নবীন বরণ, কলেজে ফার্স্ট ডে, ভুলে গেলে? আজ নবীন বরণ? হ্যাঁ, একটু পরিয়ে দাও না প্লিজ, সবাই শাড়ি পরে আসবে। আচ্ছা আয়। হিরকে শাড়ি পরিয়ে দিল। তবে শাড়িটা বেশ পাতলা হওয়ায় শরীরের বেশ কিছু অংশ ফুটে উঠেছে। হির একটু স্বাস্থ্যবান হওয়াতে শাড়িটা মোটা করে পরানো সম্ভব নয়। অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার একটা শাড়ি নিয়ে আসছি। কিন্তু আমি কি পুরনো শাড়ি পরে অনুষ্ঠানে যাব? সমস্যা কোথায়? দু একবারই তো পরেছি। না, আমি পুরনো শাড়ি পরে যাব না, সবাই আমাকে লেগ ফুল করবে। হির মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। অনিন্দিতার বেশ খারাপ লাগলো। দীর্ঘশ্বাস ফেলে কাবার্ড খুলল। একটা বক্স থেকে পার্পল রঙের শাড়ি বের করলো। শাড়িটা খুব পছন্দের, কখনো পরা হয়নি। নির্ভীকের পছন্দের রঙে কিনেছিল। ভেবেছিল নির্ভীক এর সাথে প্রথম ঘুরতে যাওয়ার সময় শাড়িটা পরবে। না, সেই ইচ্ছেটা আর হয়ে ওঠেনি। শখের জিনিস তো ঘরেই পুরনো হয়ে গেল। তার থেকে না হয় হিরই পরল। শাড়িটাতে হাত বুলিয়ে মৃদু হাসলো অনিন্দিতা। রাত দিন এক করে পড়াশোনা চালাচ্ছে অনিন্দিতা। মেয়ের পড়াশোনা দেখে বেশ খুশি হলেন আরশাদ। এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি খাটুনিটাই না খাটছে। আরশাদ হক পেশায় একজন সৎ ডক্টর। দুটো মেয়ে আর স্ত্রীকে নিয়েই তার পরিবার। বাবা মা গত হয়েছে বহু বছর। অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছেন, আর তাই পড়াশোনার গুরুত্ব বোঝেন। ঘড়িতে টাইম রেখে বাসা থেকে বেরিয়ে গেলেন। মাসে দু একবার সরকারি কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। এবার যাচ্ছেন পঞ্চগড়। শাহানার মন খারাপ, কারণ পুরো 15 দিনের জন্য যাচ্ছে আরশাদ। স্বামীর প্রতি অফুরন্ত ভালোবাসা। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসায় কমতি নেই। আরশাদ বাসা থেকে বের হতেই চাপা কান্নায় ভেঙে পড়লেন। হের মায়ের কান্নাতে বিরক্ত হলো। আম্মু এই ফ্যাচ ফ্যাচ করে কান্না থামাও প্লিজ। তুমি যেইভাবে কাঁদো, আমার বান্ধবীরা তাদের 22 দিনের রিলেশন ভেঙে গেলেও এইভাবে কাঁদে না। হীরের কথায় শাহানা ছুটে গেলেন। পায়ে জুতোটা উঠিয়ে বললেন, মারবো এক চর। অসভ্য মেয়ে, মায়ের কাছে বন্ধু মহলের কুকর্ম শোনাচ্ছ। তোর বাবার সাথে আমার 22 বছরের সম্পর্ক, বুঝলি? 22 বছরের সম্পর্ক। তো এর জন্য ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে? আব্বু তো 15 দিন পরে চলে আসবে, সমস্যা কোথায় বলো তো? প্রচন্ড বিরক্তি নিয়ে স্থান ত্যাগ করলেন শাহানা। এই মেয়েটা যেমন তেরা ঠিক তেমনি অসভ্য। অন্যদিকে বড় মেয়েটা হয়েছে পাগল প্রকৃতির। ফার্স্ট চয়েস যেটা সেটাই চাই। দুটো মেয়েকে প্রায় 20 বছর যাবৎ সহ্য করে যাচ্ছে। এত আদর দিয়ে বাদর হয়েছে। কি বিড়বিড় করছো আম্মু? অনন্দিতার কথাতে ঘাড় ঘুরে তাকালেন। ডাইনিং গোছাতে গোছাতে বললেন, এসে পড়েছিস? তোর আব্বু তো এই মাত্র পঞ্চগড় চলে গেল। কি? হ্যাঁ, মিনিট 10 হলো। আমাকে ডাকবে না একবার? আব্বু তো 15 দিনের জন্য গেল। তোর আব্বুই বারণ করেছে, ফোন করে কথা বলতে বলেছে। আপাতত এই গ্লুকোজটা খা, শরীরে জোর আসবে। একটা বছর ধরে কম খাটনি তো যাচ্ছে না। অনন্দিতা গ্লুকোজের পানিটা নিল, একটু খেয়ে আবারও রেখে দিল। হঠাৎই মনে পড়ো আজ শুক্রবার। উল্লসিত মন নিয়ে ছাদের দিকে পা বাড়ালো। লাল নীল নানা রঙের নয়নতারা ফুল ফুটে রয়েছে। ছাদের এক অংশ জুড়ে বাগান করেছে নির্ভীক। পড়াশোনাটা বিদেশে করলেও ও প্রতি 3 মাস অন্তর বাংলাদেশে এসে ঘুরে যেত সে। প্রায় 6 বছর যাবৎ এই বাগান তৈরি করা হয়েছে। গত 4 বছর ধরে অনিন্দিতা নিজেও এই বাগানের যত্ন করে। অবশ্যই তা নির্ভীকের অগোচরে, কারণ নির্ভীক দেখে ফেললেই সর্বনাশ। এক বলতি কথার সাথে জ্ঞান শুনিয়ে দেয়। বাগানের ফুলগুলো একটু একটু করে ছুঁয়ে দিল। বড় আপন এই ফুলগুলো, কারণ প্রতিটা ফুলে নির্ভীকের স্পর্শ, যা ওর কাছে ভীষণ প্রিয়। চিলেকোঠা দিয়ে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। অনন্দিতা দ্রুত সরে গেল। পানির ট্যাঙ্কের পেছনে লুকিয়ে পড়েছে। নির্ভীক এই সময়টাতে
প্রতি শুক্রবার স্পেশালভাবে বাগানের যত্ন করে, সাথে খানিকটা শরীর চর্চা। নির্ভীক বাগানের ভেতরে প্রবেশ করলো, দুটো গাছকে স্পর্শ করে ভ্রু কুচকে দিল, একটু একটু করে প্রতিটা গাছ স্পর্শ করলো। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল, পেছন ঘুরে তাকালো, চোখ দুটো রক্ত লাল, শ্যামরঙা গালে লাল আভা যেন কাঠিন্য প্রকাশ করছে। প্রচণ্ড রাগে চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে ভাঁজ পড়েছে। অনন্দিতা চিত্ত কেঁপে উঠল। নির্ভীকের মুখের এমন ভঙ্গিমা দেখে অনন্দিতার মন বিষিয়ে গেল। কোথাও এক অদ্ভুত কষ্ট অনুভব হলো। নির্ভীক কেন তো রেগে আছে? একটু আগেই তো ঠিক ছিল। অনন্দিতার ভাবনার মাঝে নির্ভীকের কঠিন স্বর ভেসে আসলো। বেরিয়ে আসুন অনিন্দিতা। মেয়েটা চমকে গেল, নিজের কানকে যেন বিশ্বাসই হচ্ছে না। ফাঁকা ঢোক গেলে আরেকটু চেপে লুকিয়ে রইল। দ্রুত বেরিয়ে আসুন অনিন্দিতা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। অনন্দিতা কাপা শরীরে বেরিয়ে আসলো। নির্ভীক তার দিকে এক পলক তাকিয়ে পেছন ঘুরে নিল। অনন্দিতা কষ্ট পেল। নির্ভীক কখনো তাকে ভালো করে দেখেই না। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? চোখের পানি চিকচিক করে উঠল। এমন এক মানুষের প্রেমে পড়েছে যে বিন্দু মাত্র সহ্য করতে পারে না তাকে। তবুও মেয়েটা হাসলো। নির্ভীকের ঠোঁটের হাসি দেখার জন্য নির্দ্বিধায় এক সমুদ্র ডুব দিতে পারে। এই সময় কেন এখানে এসেছেন? এমনি ভালো লাগছিল না তাই। মিথ্যে বলছেন আপনি। অনন্দিতা উত্তর দিল না। নির্ভীক কাঁটাযুক্ত গোলাপ গাছে হাত বোলাতে লাগলো। অনন্দিতা চমকে উঠল, চোখ দুটো যেন হন্তদন্ত হয়ে গেছে। এক পা এগিয়ে বলল, নির্ভীক ভাইয়া আপনি? অনন্দিতা নাম দেওয়ার সাথে সাথে গোলাপ গাছটাকে চেপে ধরল নির্ভীক। মুহূর্তেই হাঁটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্ত ঝরতে লাগলো। অনন্দিতা ডুকরে কেঁদে উঠল। তাদের দাঁত চেপে নির্ভীক বলল, এখানেই থেমে যান, আর এক পা বাড়ালে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। নির্ভীক ভাইয়া। আগাবেন না। অনন্দিতা নির্ভীকের কথার দিকে পাত্তেই দিল না। জলভরা নয়নে ছুটে আসলো নির্ভীকের কাছে। নির্ভীকের হাত দুটো চেপে ধরল, ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল নির্ভীক। অনন্দিতা যেন ভয় পেয়ে গেল, কারণ নির্ভীক কাটা স্থানে ক্যাকটাস গাছের পাতা চেপে ধরেছে। মেয়েটা ডুকরে কেঁদে উঠল, হাতে নির্ভীকের রক্ত লেগে আছে। নির্ভীকের চোখ দুটো ফুলে ফেপে উঠেছে, ব্যথায় মাথা টনটন করে উঠছে। ধরা গলায় নির্ভীক বলল, আপনি আরো ভয়ঙ্কর কিছু দেখতে চান? অনন্দিতা মাথা ঝাঁকালো, নির্ভীকের হাতের দিকে তাকিয়ে রইল। কষ্টে বুকটা ভারী হয়ে উঠেছে, টপটপ করে রক্ত পড়ছে। লাল রঙের সেই স্থানটা জ্বলজ্বল করছে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলেছি না এই সময়টাতে ছাদে আসবেন না। অনন্দিতা ছাদের মেঝেতে বসে পড়ল। নির্ভীকের পা তার এক হাত দূরে। পা স্পর্শ করতে যেতেই নির্ভীক দুকদম পিছিয়ে গেল। অনন্দিতা নির্ভীক যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে মাথা ঠেকিয়ে দিল। নির্ভীক ফিরেও তাকালো না। আমি আর কখনো আসবো না, শুধু হাতটা সরিয়ে ফেলুন। রক্ত ঝরছে, আপনি কষ্ট পাচ্ছেন। তার থেকে বেশি কষ্ট আপনি আমাকে দিচ্ছেন। আপনি কেন বুঝতে চান না আমি আপনাকে পছন্দ করি না? আমি চলে যাচ্ছি নির্ভীক ভাইয়া, প্লিজ হাতটা সরিয়ে ফেলুন। নির্ভীক সরালো না। অনন্দিতা বুঝতে পারলো বিষয়টা। নির্ভীকে দাঁড়িয়ে থাকা জায়গায় চুমু খেল, ছাদে পড়ে থাকা রক্তগুলো দু হাতে মেখে নিল। নির্ভীকের হাতের দিকে তাকিয়ে কাঁদছে মেয়েটা। নির্ভীকের দৃষ্টি স্থির, এখনো ক্যাকটাস গাছের পাতা চেপে আছে, সূচের মতো বিঁধে গেছে কাঁটাগুলো। অনন্দিতা পেছনে তাকালো না, আর ছুট লাগালো। অনন্দিতা চলে যেতেই নির্ভীক হাতটা সরিয়ে ফেল। পুরো হাতে শত শত কাঁটা বেঁধে আছে, ব্যথায় চোখ দুটো বন্ধ হয়ে এলো। ছাদের এক করে বসে কাঁটাগুলো উঠাতে লাগলো। যন্ত্রণায় হাঁসফাঁস করছে অনন্দিতা। যতটা যন্ত্রণা নির্ভীক পেয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা সে পেয়েছে। মনের যন্ত্রণাতেই থেমে থাকেনি। হাতে কাটা কম্পাস ঢুকিয়ে নিয়েছে, ক্ষত হয়ে গেছে, কিছুটা মাংস উঠে গেছে। সাদা মাংস বেরিয়ে জায়গাটা ভয়ানক দেখাচ্ছে। রক্ত পড়ছে টপ টপ করে, তাতে কোনো ধ্যানই নেই। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মাথার কাছে নির্ভীকের রক্তের ছাপ। খুব যত্ন করে ডায়েরিতে আগলে রেখেছে নির্ভীকের রক্ত। হাতের ব্যথা যেন কিছুই নয়, তবে নির্ভীকের রক্ত তাকে পাগল করে দিচ্ছে। শাহানা এসে দুবার ডেকে গেছে, অজুহাত হিসেবে মাথা ব্যথা বলেছে। বিকেলে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে হির। অনিন্দিতা অনুভূতি শূন্য। শাহানা চোখের পানি ফেলছেন বহুক্ষণ। কান্না থামিয়ে গেছে নির্ভীকদের বাসায়। হিরের চোখে পানির ধারা নেমে এসেছে। কেন এমন করলে আপু? তুমি এমন কেন করো? হাতটা কি অবস্থা করেছো? কোনো খেয়াল আছে? নিজের প্রতি কেন এত রাগ দেখাচ্ছ? এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য এ কি পাগলামি?
নির্ভীক ভাইয়া তো বললো আরও ভালো ভালো ভার্সিটি আছে। উনি তো এনএসইউর লেকচারার, উনি বললে তারপরও শুনলে না। হির একা একাই বক বক করছে। অনিন্দিতা উত্তর দিল না। অনুভূতিগুলো কোথাও আটকে গেছে। চোখের সামনে ভাসছে নির্ভীকের ছিন্ন বিচ্ছিন্ন কাটা হাত, যে হাতে সহস্র বার চুমু খাওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছে। সে হাত আজ ছিন্ন বিচ্ছিন্ন। কি করে সইবে এ ব্যথা? অনিন্দিতা হুট করেই কেঁদে উঠল। আপু, এই আপু, কাঁদছো কেন? ব্যথা হচ্ছে খুব? কেন করলে এমনটা? হির কান্না করেই যাচ্ছে। অনিন্দিতার বুক ফেটে যাচ্ছে। মেন ডোর দিয়ে কারো আসার শব্দ পেল। হির কান্না থামিয়ে বলল। নির্ভীক ভাই। অনিন্দিতা ঘাড় ঘুরিয়ে তাকালো। চকলেট রঙের টি শার্ট পরে আছে নির্ভীক। অনিন্দিতা চোখ দুটো নির্ভীকের হাতের দিকে গেল। হাতে সাদা রঙের ব্যান্ডেজ করা, বুকের ভেতরে যেন কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। নির্ভীকের দৃষ্টি অন্যদিকে। পেছন থেকে চারুলতা হন্তদন্ত হয়ে আসলেন। হির উঠে দাঁড়ালো। চারুলতা ব্যস্ত হয়ে পড়লেন। অনিন্দিতাকে কথা শোনাতে লাগলেন। সে কথা মেয়েটার কর্ণপাত হলো না। মিনিট 10 এভাবেই কেটে গেল। নির্ভীকের চোখে মুখে কোনো কষ্টের ছাপ নেই, একটু মায়া নেই অনিন্দিতার জন্য। অথচ নির্ভীকের কষ্টের স্বাদ নিতেই নিজেকে আঘাত করলো মেয়েটা। চারুলতা নির্ভীকের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালেন। এই ছেলেটা আর তুই দুজনেই পুরো অধম। দেখ, সকালবেলায় ক্যাকটাস গাছে কাঁটা বিধিয়ে এনেছে। গাছের যত্ন নিবি ভালো কথা, তাই বলে সাবধানতার অবলম্বন করবি না। আর এই দিকে তুই এনসিইউতে অ্যাডমিশনের জন্য পাগল হয়ে যাচ্ছিস। হাতের কি অবস্থা করেছিস? নির্ভীক চরম বিরক্তি নিয়ে তাকালো। এখানে থাকতে ভালো লাগছে না তার। নেহাতি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে আছে। 15 মিনিট পর শাহানা আর নিহাল আসলো। সাথে ডাক্তারও আছেন। নিহালের চোখে মুখে চিন্তার ছাপ। চারুলতা পাশ থেকে উঠে গেলেন। ডাক্তার চেক আপ করে ওষুধ পানি লিখে দিলেন। বাসায় একজন ডাক্তার থাকলেও বাইরের ডাক্তারের প্রয়োজন হয়, তা আবারও প্রমাণ হয়ে গেল। নিহাল ডাক্তারকে এগিয়ে দিতে গেলেই নির্ভীক বাধা দিল। আমি যাচ্ছি, তুই এখানেই থাক। নিহাল কথা বাড়ালো না। অনিন্দিতা পাশে এসে বসলো। মাথায় হালকা করে গাঁটটা মেরে বলল। ফাজিল মেয়ে, হাতের কি অবস্থা করেছো? এত ভালো স্টুডেন্ট হতে হবে কোনো সংবিধানে লেখা হয়েছে? এনএসইউ এর থেকে অনেক ভালো ভার্সিটি আছে, সেগুলোতে পড়তে পারতে। অনিন্দিতা মৃদু হাসলো। চারুলতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন। বোঝা একটু। শাহানা প্রচন্ড রেগে আছেন, তবু কিছু বলছেন না। মেয়ের হাতের দিকে তাকিয়ে প্রচন্ড কষ্ট হলো। কিন্তু সবার জন্য শরবত বানাতে গেল। প্রচন্ড গরম পড়েছে, তার উপর সবাই ছুটের ওপর ছিল। আমি কি সত্যি চান্স পাবো না নিহাল ভাইয়া? কেন পাবে না? অবশ্যই পাবে। ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তবে নিজের ক্ষতি কেন করলে? এখন তো কয়েকদিন পড়াশোনা বন্ধ। চারুলতা পাশে এসে বসলেন। অনিন্দিতা মাথায় হাত বুলিয়ে বললেন। একদম চিন্তা করবি না, তুই চান্স পাবি। আত্মবিশ্বাস আছে না? অনিন্দিতা মাথা ঝাঁকালো। নির্ভীক মাত্রই ফিরে এসেছে। চারুলতা বললেন। নির্ভীককে বলবো তোর অ্যাডমিশন টেস্ট অবধি যেন পড়াই, দেখবি এবার চান্স পাবিই পাবি। অনিন্দিতা সম্মতি জানিয়ে দরজায় তাকালো। বিরক্তি নিয়ে তাকিয়ে আছে নির্ভীক, যেন এক্ষুনি সবকিছু ধ্বংস করে দেবে। টানা সারাদিন কান্না করায় কণ্ঠ ভেঙে গেছে অনিন্দিতার। হাতের ব্যথায় আর টানা কান্না করায় ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। 3 দিন অবধি এ জ্বর বেড়েই চলল। 7 দিনের মাথায় জ্বর নামলো। সবাই দেখতে আসলেও নির্ভীক দেখতে এলো না। এতটা হেলায়ও মেয়েটা নির্ভীককে খুঁজেই চলেছে, কিন্তু কোথাও নির্ভীকের দেখাই গেল না। মাঝে একদিন ডাক্তার দেখানোর জন্য বের হচ্ছিল, সিঁড়ি নামার সময় চোখাচোখি হয়, তবে নির্ভীক তার খোঁজ নেয়নি। শাহানার সাথে 2-1টা কথা বলে চলে গেছে। প্রচন্ড কষ্ট নিয়ে 10-10টা দিন কাটিয়ে দিল অনিন্দিতা। এখন শরীর অনেকটাই সুস্থ। চারুলতার কথা অনুযায়ী আজ নির্ভীক পড়াতে আসবে। বেজায় খুশি মেয়েটা। কতদিন পর আজ নির্ভীককে দেখতে পাবে। পরিপাটি হয়ে বসে আছে অনিন্দিতা। যদিও নির্ভীক তার দিকে ফিরেও তাকায় না, তবুও নিজেকে পারফেক্ট দেখানো চাই। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ইন্তিহা কল করেছে। রিসিভ করেই বলল। হ্যাঁ ইন্তেহা, বল। এখন কেমন আছিস তুই? ভালো। এখনো মন খারাপ? নির্ভীক ভাইয়া তোকে দেখতে আসেনি না? আরে তা কেন হবে, এই তো সেদিনও সিঁড়িতে দেখা হলো। অত ঘটা করে দেখা সাক্ষাৎ হয় নাকি? কথাগুলো বলার সময় আনন্দিতা স্বর কেঁপে উঠল। কত কষ্টে নিজের আবেগ লুকিয়ে আছে তা নিজেও জানে না। ইন্তিহা দীর্ঘশ্বাস বুঝিয়ে দিলেও সে ধরা পড়ে গেছে। আমাকে বোঝাতে হবে না আর। আজ থেকে নির্ভীক ভাইয়া তোকে পড়ানোর কথা।
তাই না? হ্যাঁ, আন্টি তো বলেছে। দেখি উনি আসেন কিনা। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়িস, কিন্তু এমনিতেই একটা বছর পিছিয়ে গেলি। এখন রাখছি, কেমন? আচ্ছা। অনিন্দিতা ফোন রেখে দিল। চোখে পানি চিকচিক করছে। পেছনে ঘুরতেই নির্ভীককে দেখতে পেল। অবাক চোখে তাকালো। নির্ভীক তার বুকশেলফ নাড়াচাড়া করছে। কখন এলেন উনি? কিছু ম্যাথ লিখে দিয়েছি, সলভ করুন। অনিন্দিতা মাথা ছাকালো ঠিকই, তবে চোখ সরালো না। ব্ল্যাক ট্রাউজারের সাথে ছাই রঙা টি শার্টটা এত ভালো ছানায় ছিল না। নির্ভীক পেছনে ঘুরে তাকালো। অনিন্দিতাকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিব্রত হলো, তবে তেমন কিছুই না বলে বই দুটো টেবিলে রাখলো। অনিন্দিতার সেদিকে খেয়ালই নেই। দেখা শেষ হলে পড়তে বসুন। অনিন্দিতা চমকে তাকালো। নির্ভীকের কথায় খানিকটা লজ্জা পেল। নির্ভীকে ডান হাতের দিকে বারবার তাকানোর চেষ্টা চালালো, তবে ব্যর্থ হলো। ছেলেটার হাতে এখনো কি যন্ত্রণা হয়। স্কেল দিয়ে টেবিলে বাড়ি দিতে অনিন্দিতা চমকে উঠল। নির্ভীক মুখে কাঠিন্য এনে বলল, আমি কি চলে যাব? সরি। নির্ভীক উত্তর দিল না। অনিন্দিতা পড়তে বসলো। বারবার মনোযোগে ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে নির্ভীকের ফোন আসলো। ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। লেকের ধারে বসে আছে রোজ। মেয়েটার সুশ্রী মুখে বিন্দু বিন্দু চিন্তার ছাপ। সূর্য তার সারাদিনের কর্মব্যস্ততায় জীবন পেরিয়ে আকাশের বুকে নিজেকে লুকিয়ে নিয়েছে। ভারী নিঃশ্বাসের শব্দ কেমন নিস্তব্ধতায় সুর তুলেছে। বারবার ঘুরে দেখছে সে। উপায় না পেয়ে ফোনে নাম্বার ডায়াল করে কল লাগালো। আর কতক্ষণ লাগবে নির্ভীক? আসছি তো। রাস্তায় প্রচণ্ড জ্যাম ইয়ার। জ্যামে বসে থাক তুই। এদিকে পুরো লেক ফাঁকা হয়ে গেছে, কেউ তুলো নিয়ে গেলে আমাকে আর পাবি বল? রাগ করিস না, একটু ওয়েট কর, এসেই পড়েছি। আচ্ছা আয়। রোজ কল কেটে মৃদু হাসলো। ফোনের লক স্ক্রিনে তার আর নির্ভীকের হাস্যজ্জ্বল ছবি। কানাডাতে ভার্সিটির শেষ দিনের ছবিটা তোলা। দীর্ঘশ্বাস ফেলে নির্ভীকের অপেক্ষা করতে লাগলো। মিনিট 10 পর নির্ভীক চলে আসলো। রোজ হালকা হেসে সেদিকে আসলো। নির্ভীকে এক হাতে জড়িয়ে বলল, অসভ্য, প্রথম দিনেই এত লেট? সরি। রোজ বিগলিত হাসলো। নির্ভীকের বা হাতটা গোটানো দেখে ভ্রু কুচকালো। খপ করে নির্ভীকের হাত ধরতে যেতেই নির্ভীক সরে গেল। দেখা হাতে কি আছে? দেখাবো না। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো নির্ভীক, আমি কিন্তু তোকে খুব মারবো। নির্ভীক ভয় পাওয়ার ভান করে বলল, মাফ কর আমায়, দেখাচ্ছি তো, একটু ওয়েট। রোজ মাথা ঝাঁকালো। নির্ভীক পেছন থেকে একগুচ্ছ অর্কিড বের করে দিতেই রোজ লাফিয়ে উঠল। নির্ভীক মৃদু হাসি ফুটিয়ে তাকালো। রোজের সামনে আসা চুলগুলো টেনে দিয়ে বলল, এটার জন্যই এত লেট হলো। কতগুলো ফুলের দোকান ঘুরতে হয়েছে, সময় আর টাকা দুটোই গেছে। খোটা দিচ্ছিস? একটু একটু। রোজ কিলকিল করে হাসে। নির্ভীক হইতে সময় দেখে নিয়ে বলল, কোন রেস্টুরেন্ট? রেস্টুরেন্টে নয়, ক্যাফেতে যাব। রক্তরাঙা কাগজটাতে নাক ডুবিয়ে রেখেছে অনিন্দিতা। নির্ভীকের রক্তে ঘ্রাণ যেন তাকে পাগল করে দিচ্ছে। বারবার রক্তরাঙা কাগজটাতে ঠোঁট ছোঁয়াচ্ছে। নির্ভীকে স্পর্শ করা বইগুলো বুকে চেপে ধরেছে। বিকেলে কারোর সাথে কথা বলে বেরিয়েছিল নির্ভীক। তাতে একটু মন খারাপ হয়েছিল, তবে ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে। যাওয়ার আগে নির্ভীক তাকে একবার ঘুরে দেখেছে, যদিও চোখে মুখে ছিল বিরক্তির নীল ছায়া। অনি, এই অনি। আসছি আম্মু। বইগুলো গুছিয়ে অনিন্দিতা চলে গেল। শাহানা ব্যথায় কুকড়ে গেছেন। হে পা টিপে দিচ্ছে। কি হয়েছে আম্মু? বাতের ব্যথাটা বোধ হয় বেড়েছে, সাথে মাথাটাও ঝিম মেরে আছে। আচ্ছা, আমি তেল মালিশ করে দিচ্ছি। তার আগে নাস্তাটা খেয়ে নে। পরে খাবো। খুব যত্নে মায়ের মাথায় তেল মালিশ করে দিচ্ছে অনিন্দিতা। হির পা টিপে দিতে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শাহানার চোখও প্রায় লেগে এসেছে। আম্মু, হুম মনে হয় ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, ঘুম পাড়াতে আমায়। হুম তাতে কি হয়েছে? গল্পটা শোনাও না প্লিজ। এখন কি বাচ্চা আছিস তুই? ওই সব তো রূপকথার গল্প, বাস্তব হয় না কখনো। আহা, বলোই না। আচ্ছা বলছি। গল্পের কথা শুনে জেগে বসেছে হির। শাহানার পায়ের কাছে আরাম করে বসলো দুজনে। থুতনিতে হাত দিয়ে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলো। একই দেশে বাস করত এক রাজপুত্র আর এক রাজকন্যা। দুজনের মাঝে তেমন কিছুই মিল ছিল না, তবে রাজকন্যা বেশ পছন্দ করত রাজপুত্রকে,
আর রাজপুত্র তার উল্টা। রাজকন্যাকে একদমই দেখতে পারতো না। একটা সময় সেও রাজকন্যার প্রেমে পড়ে যায়। তখন রাজকন্যা বেঁকে বসে আর রাজপুত্র পাগলের মতো করতে থাকে। হাজারো কষ্টের মাঝে জর্জরিত রাজপুত্র ভেঙে পড়ে। রাজকন্যা নিজের প্রিয়তমার কষ্টে কুষ্ঠিত হয়। সমস্ত কিছু ছাপিয়ে রাজপুত্রর কাছে ফিরে আসে। আর তারপর রাজপুত্র আর রাজকন্যা একটা লম্বা জীবন একসাথে কাটায়। হীর হাততালি দিয়ে উঠল। শাহানা হেসে নিজের রুমের দিকে অগ্রসর হয়। অনন্দিতা চোখ চকচক করছে। আচ্ছা, তার রাজপুত্র কি কখনো তার হবে? সেও কি নির্ভীকের সাথে লম্বা একটা জীবন কাটাবে, নাকি রূপকথার গল্প রূপকথাই থেকে যাবে? আব্বু, আমি আবার কানাডা ফিরে যেতে চাই। 3 মাস অন্তর অন্তর না হয়ে দেশে আসবো, তবুও বারণ করো না প্লিজ। ছেলের কথাতে প্রচন্ড চমকালেন আজমল। 7 বছর বিদেশে পড়াশোনা করেছে, তাই বলে এখনো বিদেশে চলে যাবে? আজমল একটু সময় নিয়ে ভাবলেন, মুখে বিরক্তি ফুটিয়ে বললেন, তোমার এমন সিদ্ধান্তের কারণ কি নির্ভীক? এমনি, তুমি জানো কানাডাতে আমার খুব ভালো জব হয়েছিল, স্যালারিও ছিল 3 গুণ। টাকার জন্য কানাডা ফিরতে চাচ্ছ? তেমনটা নয়, আসলে আমার ভালো লাগছে না বিডিতে। যদি টাকা নিয়ে ভেবে থাকো, তাহলে আমি বলবো তোমার বাবার যা টাকা আছে এতে তুমি বেশ ভালো জীবনযাপন করতে পারবে। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে বলবো ভুলে যাও সেই সব বিষয়। এইচএসসি পরীক্ষার পরেই বিদেশে পাড়ি জমিয়েছো। আমাদের বয়স হয়েছে, তোমাদের প্রয়োজন। বিদেশে থাকলেও তো আমি তোমাদের কাছে ফিরবো, তাহলে সমস্যা কোথায় আব্বু? ভুলে যেও না 3 বছরের চুক্তি করেছো এনএসইউর সাথে। সেটার জন্যই তো তোমার সাহায্য প্রয়োজন। বাবা ছেলের এক প্রকার কথা কাটাকাটি হয়ে গেল। নির্ভীক রেগে বাসা থেকে বের হয়ে গেল। চাওড়া থেকে আশেপাশে খুঁজলেন, কিচেনে দেখতে পেয়ে সেদিকেই পা বাড়ালেন। চারু, বলো। তোমার ছেলে কি কাউকে পছন্দ করে? কার কথা বলছো? নির্ভীকের কথা বলছি, কানাডা ব্যাক করতে চাচ্ছে। চারুলতা ভীষণ অবাক হলেন, একটু ভেবে বললেন, ছাড়ো তো ওর কথা, ছেলে মানুষ, খামখেয়ালি হলে যা হয় আর কি। আজমলও আর কথা বাড়ালেন না। চারুলতার থেকে চা নিয়ে লাইব্রেরির দিকে পা বাড়ালেন। বহুদিন হলো বই পড়া হয় না, মনটা অশান্ত, বইয়ের সাথে ডুবে যেতে হবে। একের পর এক কলেই বিরক্ত হলো নির্ভীক। চারুলতা ফোন করেই যাচ্ছে। রাত প্রায় 1:30টার কাছাকাছি, অথচ নির্ভীক বাসায় নেই। অনিন্দিতার পরিবার সহ আরো কিছু মানুষ জড়ো হয়েছে। অনিন্দিতা ঘুমিয়েছিল। নির্ভীক বাসায় নেই কথাটা শুনে লাফিয়ে উঠে পড়েছে। বারবার বাইরের দিকে তাকিয়ে যাচ্ছে। নির্ভীক আসছে না, ছেলের কোনো বিপদ হলো নাকি সেটা ভাবতেই হাত পা অবশ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড যেন মুখ চিরে বের হতে চায়। দম বন্ধ করা অবস্থা, কিন্তু কোনো এক শক্ত বলের কারণে ব্যাঘাত ঘটছে। চারুলতা কান্না জুড়ে দিয়েছে। রাত 2টো বাজতে চলেছে। নিহাল দীর্ঘশ্বাস ফেলে নির্ভীককে খুঁজতে বের হবে, তখনই গাড়ির হর্ন বেজে উঠল। সবাই সেদিকে ছুটে গেলেও অনিন্দিতা গেল না। ওর দৃঢ় বিশ্বাস ওকে দেখলে আবারও রাগ করবে নির্ভীক। তাই পিলারে পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। মিনিট 5 পর সবাই চলে আসলো। নির্ভীককে দেখতে পেল না। মনের ভেতর যেন ঝড় তুলেছে। সবাই ভেতরে চলে গেল, অনিন্দিতা গেল না, ছুটে গেল বাহিরের দিকে। অসাবধানতার কারণে তুম করে মাথায় বাড়ি খেল। তখনই বাসার ভেতরে আসলো নির্ভীক। অনিন্দিতা অশ্রুসিক্ত নয়নে তাকালো। প্রাণে যেন প্রাণ ফিরে পেয়েছে। নির্ভীকের মুখে চরম বিরক্তি বহিঃপ্রকাশ, তাতেও যেন মেয়েটার শান্তি। তীব্র গরমে তেজক রশ্মি যেন চূর্ণ বিচূর্ণ করে দিবে ভেতরটা। তারই মাঝে হেঁটে চলেছে অনিন্দিতা। বাঁ হাতে কপালে বেয়ে পড়া ঘামটুকু মুছে নিচ্ছে। মুহূর্তেই ঠান্ডা পানি গ্লাসের গায়ে জমে থাকা জলীয় বাষ্পের মতো আবারও ঘাম নেমেই যাচ্ছে। তপ্ত রোদ্দুরের রাশলিয়া চলছে বেশ কয়েকদিন। সারাদিনের কর্মব্যস্ততা কাটিয়ে সূর্যের মুখ লুকানোর কথা থাকলেও সূর্য তার বিপরীত দিকেই চলেছে। ব্যবসা কর্মে প্রাণ যেন বেরিয়ে আসবে। গনগনে সূর্য তার তেজস্বী ভাব দেখাতে ব্যস্ত। ঠিক তখনই চোখ যায় পাশে থাকা আইসক্রিম পার্লারে। মরুভূমিতে যেন এক ফোঁটা পানির আভাস মিলেছে। হুড়মুড়িয়ে ঢুকে যায় অনন্দিতা। এসির শীতল বাতাসে প্রাণ যেন সতেজ হয়ে ওঠে। একটু করে হাসে মেয়েটা। আইসক্রিম ফ্রিজের দিকে চকচকে চোখে তাকিয়ে থাকে। কোনটা নিবে ভেবেই পায় না সে। এটা তার সহজাত অভ্যাস। মিস মে, আই হেল্প ইউ? অনিন্দিতা ভ্রু কুঁচকে তাকায়। ডেনিম জ্যাকেট পরিহিত ফর্সা ছেলেটাকে বেশ ভালোই লাগছে।
যে কারো নজর কাড়ার শক্তি রয়েছে তার, কিন্তু সে রূপে অনন্দিতার মন গলে না। ছেলেটা তার দিকে মোহ দৃষ্টি দিয়ে আছে। অনন্দিতা কোনো কথাই বলল না। ছেলেটা যেন লজ্জা পায়। ফ্রিজ থেকে আইসক্রিম তুলে নিয়ে পাশে থাকা টেবিলেই বসে পড়ে। অনন্দিতা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কুলফি তুলে নেয়। প্যাকেট খুলে এক বাইট দিবে কি দিবে না, তখনই চোখ যায় অদূরে বসে থাকা নির্ভীকের দিকে। চকচকে চোখে তাকায়, তবে পাশে থাকা মেয়েটাকে লক্ষ্য করে না সে। নির্ভীক এদিকেই এগিয়ে আসে। বিস্ময় হতবাক হয়ে ভুলে যায় লুকানোর কথায়। কারো ডাকে নির্ভীক পিছন ফিরে তাকায়। তখনই অনন্দিতার মাথা চওড়াও করে আসে। দ্রুত পিলারের পেছনে লুকিয়ে পড়ে। নির্ভীকের বয়সী এক সুন্দর ভামিনী দেখে কপালে ভাঁজ পড়ে যায়। তার সাথে হেসে হেসে কথা বলছে নির্ভীক। হাতের আইসক্রিমটা পড়ে যায় রোজের সাথে নির্ভীকের হালকা আলিঙ্গন দেখে চোখ ছলছল করে ওঠে। তখনই ডাক পড়ে ডেনিম জ্যাকেট পরা সেই ছেলেটির। হে মিস, আইসক্রিম খেতে এসে আইসক্রিম গলিয়ে যাচ্ছ কেন? হকচকিয়ে ওঠে মেয়েটা। সেটা ভ্রুযুগল কেমন কুচকে আছে, পাকা ঢোকিলে নেয়। কেন যেন গলা থেকে বুড়ি ফুটছে না। হে, কোথায় হারিয়ে গেছো? জি। আইসক্রিম তো গলে পানি হয়ে গেছে, ফেলো ওটা। অনন্দিতা আর সম্মতির প্রয়োজন মনে করে না। হাত থেকে নিয়ে আইসক্রিমটা ফেলে দেয়। বক্স আইসক্রিম তুলে দেয় হাতে। অনন্দিতা সেদিকে ধ্যান নেই। তার চোখ দুটো নির্ভীক আর রোজের দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে। এই যে মিস। হকচকিয়ে ওঠে অনন্দিতা। ছেলেটা হাত বাড়িয়ে বলে, আসিম মাহাতাব। মাহতাব নাম শুনে শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। নির্ভীকের দিকে এক পলক তাকায়। নির্ভীক নেই। তবে কি চোখের ব্যায়াম হয়েছে তার? হঠাৎ আইসক্রিমটা হাত থেকে পড়ে যায়, ছিটকে পড়ে অসীমের শরীরে। ছেলেটা বোধ হয় সামান্য বিব্রত হয়। কিছু মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। অসীম গলা উঠিয়ে ডাকে, ওয়েটার, ইয়েস স্যার। কিছু টিস্যু দিয়ে যান, আর এটা কাউকে দিয়ে ক্লিক করুন। মাথা ঝাঁকিয়ে ওয়েটার চলে যায়। টিস্যু দিতে মুছে নেয় শার্ট। এতক্ষণ পর বিষয়টা খেয়াল হয় অনন্দিতার। চক্ষু লজ্জায় পড়ে যায়। ভদ্রতার খাতিরে টিস্যু নিয়ে অসীমের শার্টের হাতাটুকু মুছে দেয়। ছেলেটা লম্বা হাসে। তাতে যেন আর লজ্জা পায় সে। ইটস ওকে, হাইপার হয়েও না। আই এম টোটালি ওকে। সরি। ইটস অল রাইট। বাট কি ভাবছিলে তুমি? না মানে অনন্দিতার অস্বস্তি দেখে প্রসঙ্গ পাল্টায় অসীম। দুটো আইসক্রিম নিয়ে বিল মিটিয়ে বেরিয়ে আসে। নিজেকে সামলে নেয় অনন্দিতা। ভদ্রতার খাতিরে আইসক্রিমটা নেয়। যথাসম্ভব বাসায় যেতে হবে তাকে। তবে অসীম তার কথা ঝুলি নিয়ে বসেছে। কোনো কথাই অনন্দিতার কর্ণপাত হয় না। অসীম বুঝতে পারে মেয়েটা তার কথাই শুনছে না। দীর্ঘশ্বাস লুকিয়ে অনন্দিতার বাহু টেনে ধাক্কা দেয়। জি, আমার বাসায় যেতে হবে। আচ্ছা যাও। বাই দ্য ওয়ে, ভার্সিটি নাকি কলেজ? কোনোটাই না। মানে? এনএসইউতে চান্স পাইনি, তাই 1 বছর গ্যাপ দিয়েছি। ও মাই গড, এই সামান্য কারণে 1 বছর পিছিয়ে নিলে? অনিন্দিতা উত্তর দেয় না। নির্ভীক মোটেও কোনো সামান্য বিষয় না। অসীম ঘড়িতে সময় দেখে। সূর্য তার তেজস্বী ভাব আকাশের বুকে লুকিয়ে নিয়েছে। একটু পরেই সন্ধ্যা হবে। মেয়েটার যাওয়া প্রয়োজন। কথা বলে না অসীম। একটু হেসে বলে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সেম ব্যাচই ছিলাম। অনিন্দিতা একটু হাসে। অসীম পকেটে হাত গুজে দিয়ে বলে, যাও। অনিন্দিতা যেন চাঁদ হাতে পেয়েছে। লম্বা লম্বা পা ফিরে এগিয়ে যায় সামনের দিকে। অসীমও মৃদু হেসে পা বাড়ায়। চশমাটা খুঁজে চলেছে নির্ভীক। চশমা পরাটা সবার কাছে ফ্যাশন হলেও তার কাছে মানবিকতা। একজন লেকচারার হিসেবে চশমা পরা যেন বিজ্ঞ করে তোলে। তার এই ভাবনার কোনো সঠিক অভিধান আছে নাকি জানা নেই। চশমা খুঁজে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। আজমাল করিডোর দিয়ে ছাদের দিকে চলছিলেন। ছেলেকে দেখতে পেয়ে হাত ছেড়ে ডাকে, নির্ভীক, জি আব্বু। আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। সকাল 7টা বাজে এখন। 2 দিন পর ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন টেস্ট আছে, তাই সবাইকে একটু আর্লি যেতে হচ্ছে। ও আচ্ছা, উনিও তো এবার অ্যাডমিশন টেস্ট দিবে। নির্ভীক উত্তর দেয় না। অনিন্দিতার বিষয়ে যেন তার কোনো আগ্রহই নেই। আজমল একটু থামে। নির্ভীক উল্টো পথে হাঁটা লাগায়। আজমল পিছু ডাকে, যাতে নির্ভীক বিরক্ত হয়। পিছু ডাক তার পছন্দ নয়। তবুও ফিরে আসে বিনয়ের সাথে বলে, কিছু বলবে আব্বু? ভাবছিলাম অনির অ্যাডমিশন টেস্টটা দিতে
তুমিও সাথে গেলে মন্দ হয় না। আব্বু আমি সমস্যা কোথায়? তোমারই তো ভার্সিটি, জানোই তো অ্যাডমিশন টেস্টে ভার্সিটির ভেতরে ফর্মালিটি নট অ্যালাউ। এতে আমি কি করে সাহায্য করব আব্বু? পরীক্ষা তো আমি দিব না, নিজে নিজেই দিতে হবে। সেটা বলছি না, এত মানুষের মাঝে মেয়েটা অস্বস্তি বোধ করবে, তুমি ওকে সিট খুঁজে দিতে সাহায্য করবে আর এক্সাম শুরু হওয়া অবধি সাহস দিবি। আব্বু সমস্যা কোথায় এতে? সাহস দিয়ে সাহায্য করতে বলেছি, অর্থনৈতিক কোনো কাজ নয় এটা। নির্ভীক কথা বাড়ায় না, বিরক্তি ঠেলে সম্মতি জানায়। নিচে আসতে চারুলতা খাবার হাতে ছুটে আসেন। নির্ভীক প্রথমে নাকচ করে দেয়। যেইভাবে নাস্তার টেবিলে বসবে অমনি চোখ যায় ডাইনিংয়ে থাকা অনিন্দিতার দিকে। এবার সে ফোন করে, পৃথিবী উল্টে গেলেও সে নাস্তা খাবে না। অনিন্দিতা তার দিকেই তাকিয়ে আছে, এদিকে চারুলতা নাছরবান্দা। অনিন্দিতা বুঝতে পারে নির্ভীক তার জন্যই এমন করছে। আলগোছে চলে যায় সে, যাওয়ার পূর্বে এক পলক তাকায়। চারুলতা ছুটে আসে অনিন্দিতার দিকে। অনিন্দিতা মাথা ব্যথার অজুহাত দেয়। নিহাল ভ্রু কুচকে বলে ওঠে, এখনই তো হেসে খেলে কথা বলছিলে অনি, মাথা ব্যথা কখন হলো? মাথা ব্যথা কি সময় নিয়ে আসে নিহাল ভাই? সেটাও ঠিক। আচ্ছা যাও তাহলে রেস্ট নাও। চারুলতা অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয়। অনিন্দিতা একটু হাসে, চারুলতাকে জড়িয়ে ধরে দ্রুত স্থান ত্যাগ করে। নিহাল দীর্ঘশ্বাস ফেলে নির্ভীকের উদ্দেশ্যে বলে, কোথাও যাচ্ছিস নির্ভীক? ভার্সিটিতে কাজ বলেছে। তুই এত সকালে নাস্তা করছিস যে? অফিসের কাজে সিলেট যেতে হচ্ছে। নির্ভীক ভ্রু কুচকে তাকায়। ভেবেছিল পারমিশন গ্র্যান্টেড করে নিহালের সাথে অনিন্দিতাকে ধরিয়ে দিবে, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। তবুও বলে, খুব বেশি দরকারি? হ্যাঁ। ভার্সিটি থেকে তোকে এক্সাম গার্ড হিসেবে লেটার দিয়েছিল যে? নিহাল পরপর দীর্ঘশ্বাস ফেলে, পরোটা ছিঁড়ে মুখে পুরে নেয়। ক্যান্সেল করে দিয়েছি, অফিসের কাজে ব্যাঘাত ঘটেছে। জানিসই তো নতুন বিজনেস শুরু করেছি। নির্ভীক কিছু বলে না। নিহালের নতুন বিজনেস শুরু করাতে কেউই খুশি নয়। আজমল তো বেশ চটে গেছে ছেলের উপর। বয়স হয়েছে, একা হাতে বিজনেস সামলান কি করে? দুই ছেলের এক ছেলেও তার বিজনেসের প্রতি আগ্রহী নয়। অতি মনোযোগী হওয়া মোটেও ভালো নয়। চারপাশে কি ঘটে যায় তার কোনো খেয়ালই থাকে না। যেমনটা একটু আগেই ঘটে গেল, তুমুল ঝনঝন শব্দ তুলে কাচের গ্লাসগুলো ভেঙে গেল, যার সম্পূর্ণ দায় ভার এসেছে হীরের উপর। বেচারি ফোনে মনোযোগী ছিল, চেয়ার টেনে বসতে গিয়ে টেবিলে থাকা গ্লাসের সেটটা ভেঙে ফেলেছে। শাহানা প্রচন্ড রেগে গেলেন। হাতের কাছে কিছু পেলে আজকে আর রক্ষে থাকতো না। হীর পালিয়ে আসলো অনিন্দিতার কাছে। ভেবেছিল গ্লাস ভাঙার অপরাধে অনিন্দিতা তাকে দুটো কথা শোনাবে, অথচ তার কিছুই ঘটল না। ভেঙে যাওয়া গ্লাসের শব্দ মেয়েটার কানে পৌঁছায়নি। সে ক্যালকুলেটর নিয়ে হিসেব নিকেশ করছে। হে লম্বা করে বেডে শুয়ে পড়ল। প্রচন্ড বিরক্তি নিয়ে কাঠ গলায় অনিন্দিতা বলল, কোনো কাজ নেই? পড়ার সময় ভেজাল করতেছিস কেন? আজব, আমি কি করেছি? তোমার ইচ্ছে হয়েছে তুমি পড়েছো, আমার ইচ্ছে হয়েছে আমি শুনেছি। অনিন্দিতা কথা বাড়ল না, গভীর মনোযোগে অঙ্ক কষতে লাগলো। তবে ব্যাঘাত ঘটল কলিং বেলের শব্দে। তার উপর শাহানা চেঁচাচ্ছেন। খাতায় মনোযোগ রেখে অনিন্দিতা বলল, হীর তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আয়। আমি যাব না। কি ধরনের কথা এটা? আমি পড়ছি, দেখছিস না? আমি শুয়ে আছি, দেখতে পাওনি? অতি পড়াশোনা করে চোখ খেয়ে ফেললে নাকি? রাগে উঠে গেল মেয়েটা। হাতে স্কেলটা ধুম করে টেবিলে রাখলো। হীর ভয় পেয়ে গেলেও নড়ল না। শাহানার কর্কশ কণ্ঠে মাথা ধরে গেছে। মাথায় মালিশ করতে করতে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই মুখ হা হয়ে গেল। অন্যদিকে ঘুরে নির্ভীক ফোন ঘাটছে। ছেলেটার পেছনের অবয়ব অনিন্দিতার বুকে এসে আটকে গেল। মানুষটার প্রতি এত আকর্ষণ কেন? এই কেমন মরণ ব্যাধি? মিনিটখানেক পর নির্ভীক তাকালো। অনিন্দিতাকে আশা করেনি সে। বিষাদে ভরে উঠল তার মুখ। অনিন্দিতার সেদিকে খেয়াল নেই। মেয়েটা নির্ভীকের দিকে পলকহীন তাকিয়ে দরজায় এমনভাবে দাঁড়িয়ে আছে যে কেউ পাশ কাটাতেও পারবে না। উপায় না পেয়ে বলল, সাইড হয়ে দাঁড়ান অনিন্দিতা। নির্ভীকের কণ্ঠে চমকে যায় মেয়েটা। অপ্রস্তুত হেসে সাইড হয়ে দাঁড়ায়। নির্ভীক স্বস্তির নিঃশ্বাস ফেলে এগোয়। শাহানার সাথে কোনো এক বিষয়ে আলাপ করছে নির্ভীক। শাহানা প্রচণ্ড খুশি। আরশাদ বাসায় নেই। বাসা থেকে কয়েক কিলোমিটারের পথ NSU।
জ্যামের কারণে ঘন্টাখানেক সময় লাগে। কিছুদিন যাবৎ ঠান্ডা লেগে যা তা কাণ্ড, নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। চারুলতা তাকে বলেছিল বিষয়টা, তবু নির্ভীককে পাঠিয়েছে আবার। একগাল হাসলেন শাহানা। নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, বাঁচালে আমায়। জানোই তো আমার শ্বাসকষ্ট রয়েছে, তার উপর কয়েকদিন ধরে কড়া ঠান্ডা লেগেছে। সমস্যা নেই আন্টি, আমি অনিন্দিতাকে নিয়ে যাব। আপনি সাথে থাকলে ভালো হতো, তবে সমস্যা নেই। কথাটা খুব সুন্দর করে বললেও ভেতরে তিক্ত হয়ে আছে। কোনোভাবেই সে অনন্দিতাকে সাথে নিতে চাচ্ছিল না। তাই ভেবেছিল শাহানাকে করে কিছু বুঝিয়ে ম্যানেজ করবে। তবে পুরোটা ঘেটে খ হয়ে গেল। এখন তো শাহানাও যেতে চাচ্ছে না। কথায় আছে, হাতি বিপদে পড়লে পিঁপড়েতেও লাথি মারে। নির্ভীকের অবস্থা তদ্রুপ। প্রচণ্ড তিক্ত মেজাজে বেরিয়ে আসলো। সমস্ত কথায় আড়াল থেকে শুনেছে অনন্দিতা। মন যেন অতলে হারিয়েছে, সুখ যেন হাতের কাছে। কতটা সময় নির্ভীককে দেখতে পাবে ও। ইস, জ্যামটা যেন খুব বেশি হয়। সময় যত দীর্ঘ হবে নির্ভীককে ও তত বেশি সময় দেখা যাবে। দ্রুত রেডি হয়ে নেয় অনন্দিতা। নির্ভীক সময়ের অপচয় একদমই পছন্দ করে না। পরীক্ষার প্রিপারেশন বেশ ভালো। ভালোই চান্সটা পেয়ে গেলেই হয়। দোয়া পড়ে বেরিয়ে যায় মেয়েটা। নির্ভীকদের বাসার কলিং বেল চাপার আগেই দরজা খুলে যায়। শুভ্র সাদা শার্টে নির্ভীককে আইসক্রিমের মতোই লাগছে। ছেলেটার গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে ইচ্ছে হলো। অনন্দিতা তার ইচ্ছে দামাতে পারল না। পট করে নির্ভীকের গাল ছুঁয়ে দিল। প্রচন্ড পরিমাণে ঝটকা খেল নির্ভীক। পরীক্ষার দিন হওয়াতে তেমন কিছুই বলল না। অনন্দিতা বেশ অবাক হলো। নির্ভীক তাকে ফেলে হাঁটতে লাগলো। অনন্দিতা ভাবলো ছেলেটা তার প্রতি একটু মায়া পড়েছে। একটা কথা বলবো? আপনার সাহস আলোর থেকেও অধিক হারে বেড়ে গেছে অনিন্দিতা। নিজেকে সংযত করবেন। ভার্সিটিতে কোনো ভেজাল চাই না আমি। নির্ভীক ভাইয়া, পড়াশোনা নিয়ে কিছু বলার থাকলে বলুন। অযথা কথা বলা আমার পছন্দ নয়। অনন্দিতা দমে গেল, যেন কেউ বুকে তীর ছুড়ে দিয়েছে। প্রতিনিয়ত সে স্থান থেকে রক্তক্ষরণ ঘটে। আর সন্তর্পণে পাষাণের মতো নির্ভীক তা উপেক্ষা করে। নেত্রপল্লবে পানি জমেছে। বাঁ হাতে তা মুছে নিল। গাড়িতে উঠে বসেছে নির্ভীক। অনন্দিতা সেদিকে খেয়াল করেনি। বারবার হর্ন বাজাতে বাজাতে বিরক্ত হলো। পরিশেষে ধমকের সুরে বলল, অনিন্দিতা। নির্ভীকের কঠিন কণ্ঠে ভরকে গেল মেয়েটা। সহসা নির্ভীক এমন ধমক দেয় না। কঠিন কথা বললেও কণ্ঠ শান্ত রাখে। অকস্মাৎ নির্ভীক বেরিয়ে আসে। অনন্দিতা মুখোমুখি হয়ে দাঁড়ায়। দু চারটে কড়া কথা শোনাবে তখনই ফোনটা বেজে ওঠে। প্রচন্ড রকমের বিরক্ত হয়, তবে স্ক্রিনে থাকা নামটা দেখে হেসে ফেলে। অকস্মাৎ এমন পরিবর্তনে হতবাক হয়ে যায় অনন্দিতা। কথা শোনার চেষ্টা চালালে ও শুনতেও পায় না। তবে ফোনের অপর পাশের ব্যক্তিটি যে নির্ভীকের খুব প্রিয় তা মুখের ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে। অনিন্দিতা আশাহত হলো। হঠাৎ করে মাথায় চওড়া হয়ে উঠল সেই মেয়েটার কথা, যাকে আলিঙ্গন করেছিল নির্ভীক। ফোনে কথা বলা শেষ হলে নির্ভীক এগিয়ে আসে। শান্ত স্বরে বলে, চলুন। অনিন্দিতা উত্তর দেয় না। দৌড় খুলে গাড়িতে উঠে বসে। এনএসইউ ভার্সিটির পরীক্ষা হলের কাছে এসে গাড়ি পার্ক করে। উপদেশ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও দিতে হবে। আজমাল বারবার করে বলে দিয়েছে সাহস দিতে। নির্ভীক সেদিকে পাত্তাই দিল না, শুধু বলল, যে কোনো সমস্যা হলে গার্ডকে প্রশ্ন করবেন। যেহেতু আপনি শপথ নিয়েই ফেলেছেন, তাই ভালো করে পরীক্ষা দিন। আশা করি এবার চান্স না পেলে পাগলামি করবেন না। অনন্দিতা খিচের হাসে। নির্ভীকের কথায় পৃষ্ঠে বলে, কিছু সময় পাগলামি করতেই হয়, যাকে ছেঁচড়ামিও বলা চলে। ঘন্টা বেজে ওঠে। ছুটে যায় অনন্দিতা। নির্ভীক তাজ্জব বনে গেছে। সে বুঝতে পারে না এইটুকু মেয়ের এত তেজ কি করে। দীর্ঘশ্বাসে ভরে ওঠে চারপাশ। শান্তির জন্য হলেও রোজকে কল করা দরকার। পরীক্ষাটা খুব ভালো হয়েছে অনন্দিতার। ফুল মার্ক না পেলেও 90% নাম্বার থাকবেই। 80% মার্ক হলেই চান্স পাওয়া যাবে। কোনো আড়ষ্টতা ছাড়াই পরীক্ষা দিয়েছে সে। যদিও দুটো মেয়ে তাকে ক্যাব দেওয়া নিয়ে উত্ত্যক্ত করেছে, সেদিকে পাত্তা দেয়নি। নির্ভীক তার কাছে সব থেকে বড় ট্রফি, যা পাওয়ার জন্য 1 বছর গ্যাপ নিতান্তই তুচ্ছ। ভার্সিটির সুন্দরী ম্যাডাম মেহেরিমার সাথে কথা বলছে নির্ভীক। দুজনের বয়সের পার্থক্য তেমন নেই। মেহেরিমা এনএসইউতেই পড়াশোনা করেছে। ভাগ্যক্রমে লেকচারারও হয়ে গেছে। সব থেকে মজার বিষয়, ভার্সিটির বাচ্চা ছেলেরাও ওকে প্রেমপত্র পাঠায়।
কেউ বা শখের বসে, কেউ বা সিরিয়াস মোডে। প্রতিটা প্রেমপত্রই তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে প্রত্যাখ্যান করে সে। নির্ভীক, তুমি কিন্তু ভারী মজার মানুষ। তেমন কিছু না, তবে হাসতে ভালোবাসি। জীবন তো হেসে খেলেই যায়, তাই না? হ্যাঁ সেটাই, আমাকে দেখো, বয়স 25 পেরোলো, বিয়ে ইচ্ছা হয়নি, হাসি মজাতেই বেশ ভালো আছি। নির্ভীক হাসে। মেহেরিমা কলিগ হিসেবে খুবই ভালো। বয়সের পার্থক্য খুব অল্প হওয়াতে তুমি করেই সম্বোধন করে। যদিও ভার্সিটির অনেকের কাছে সেটা দৃষ্টিকটু মনে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই ওদের। মেহেরিমার সাথে আজকের পরীক্ষা নিয়ে কিছু কথা বলে নিল। পরীক্ষা প্রচণ্ড হার্ড হয়েছে এবার। নির্ভীক সামান্য খুশি হলো, পরক্ষণে ফুটো বেলুনের মতো চুপসে গেল। অনন্দিতা এবারও কি পাগলামি করবে? বিষয়টা খুব লজ্জাজনক। কোনোভাবে অনন্দিতার বিষয়টা সকলে জেনে গেলেই তখন জটলা বাঁধবে। ফ্যামিলি বা কি ভাববে? সবকিছু মিলিয়ে নির্ভীক চাইলেও অনন্দিতা যেন পাশ করে যায়। মেহেরিমার সাথে কথা বলতে দেখে অনন্দিতার মন পিছিয়ে গেল। খুব সুন্দরী মেহেরিমা, গতবারও দেখেছিল, কখনো তার সাথে কথা হয়ে ওঠেনি, তবে শুনেছি বেশ রসিকতা জানে মেয়েটা। অনন্দিতা রসিকতার দোহাই দিয়ে নিজেকে ধাতস্থ করলো। এক চিলতে হেসে নির্ভীকের দিকে আগালো। মাত্রই মেহেরিমাকে বিদায় জানিয়েছে, ঠিক তখনই অনন্দিতার আগমন যেন চোখের বিষ হয়ে উঠল। অধরের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। মুখে কাঠিন্যের ভাব, প্রচণ্ড মনে কষ্ট নিয়েও অনন্দিতা হাসল। নির্ভীক নিজেকে শান্ত করে বলল, পার্কিংয়ে যান, আমি আসছি। ঘরমাক্ত মুখে এদিক ওদিক চোখ বোলাচ্ছে আসিম। একটু যেন মিস করেছে সে, তবে দমে থাকার পাত্র সে যে নয়। প্রায় 10 মিনিট খুঁজে পার্কিং এর দিকে চলে আসলো। গলায় কাঠ ঝুলিয়ে হাতে হার্ডবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। প্রায় মিনিট 10 হয়ে গেল, অথচ নির্ভীকের আসার নামই নেই। নির্ভীক কি কোনো কাজে আটকে গেল, নাকি ইচ্ছে করেই এমন করলো? নিজের কথার মর্ম করলো না সে, নির্ভীককেই গুরুত্ব দিল। হাসি খুশি মনে নির্ভীকের অপেক্ষায় থাকা মেয়েটাকে হঠাৎ ভো বলে চমকে দিল কেউ। ছিটকে দুহাত পিছালো, পেটে হাত দিয়ে হাসছে আসিম। অকস্মাৎ ঘটনায় অবাক হলো। আসিমকে চেনা চেনা ঠেকছে, মনে করার চেষ্টা চালালো। মনে পড়তেই ভ্রু বেঁকে গেল। হাসতে হাসতে আসিম তার কাছে চলে এসেছে। সামান্য দূরত্বে চলে গেল অনিন্দিতা। আসিম বলল, তোমাকেই খুঁজছিলাম। কতটা দৌড় করালে জানো? আমি? হ্যাঁ তুমি। আসিমের কথাগুলো প্রচন্ড রকমের খেয়ালি লাগছে। বিরক্তি প্রকাশ করতে বিবেকে বাজছে। কথা পাল্টে নিলেও আসিম থামল না। অনন্দিতার থেকে সামান্য দূরত্ব রেখে বলল, হল থেকে বের হতে দেখলাম তোমায়, কিন্তু বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে দিগ্ভ্রান্ত হলো। তুমি এখানে? প্রচন্ড অবাকের সহিত কথাটা বলল অনন্দিতা। আসিম ফিচেল হেসে বলল, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হোয়াট? বিশ্বাস হচ্ছে না? অনন্দিতা ভ্রু কুচকাল। অসীম আরেক দফা পেট চেপে হাসল। এক হাতে মাথার চুলগুলো ঠিক করে নিল, শার্টের হাতে ফোল্ড করে বলল, আমি এনএসইউতেই পড়ি। তোমার বোকামির জন্য তুমি আমার জুনিয়র হয়ে গেলে। কথাটা পছন্দ হলো না অনিন্দিতার। সে কোনো বোকামি করেনি। নির্ভীক তার কাছে স্বপ্নের মতো, যে স্বপ্নে পূরণে হাজারো বিসর্জন দিতে রাজি। আসিম যেন কিছু বুঝতেই পারল। অনিন্দিতার বাহুতে ধাক্কা মেরে বলল, রাগ করলে তুমি? না। সরি, আমার এইভাবে বলা উচিত হয়নি। আসলে আমি এনএসইউতে পড়তে চাইনি। আমার আপু আমাকে জোর করে অ্যাডমিশন করিয়েছিল। আর দেখো, এনএসইউ তোমার স্বপ্ন। এটা আমার স্বপ্ন নয়, এটা আমার জীবনের অংশ। ওয়াও, দারুণ বললে তো। বাই দ্য ওয়ে, তুমি কি ছোট থেকেই এনএসইউতে পড়তে আগ্রহী ছিলে? অনিন্দিতা হাসলো, পেছন ঘুরে নিল, লম্বা করে শ্বাস নিয়ে বলল, হুম, 1 বছর আগে আমার স্বপ্ন, আমার অংশ এই ভার্সিটিতে জড়িয়ে পড়েছে। আসিম বুঝতে পারল না প্রচন্ড পেঁচানোর কথা বলে মেয়েটা নিজেকে সংযত করলো, অধিক প্রশ্নে বিরক্ত না হয়ে যায়। হাত দিয়ে কপালে স্লাইড করে বলল, এবার এক্সাম কেমন হলো? ভালো। বাই দ্য ওয়ে, আমরা কি বন্ধু হতে পারি? কথাটা একদম বাচ্চাদের মতোই বলল, যেন কোনো বাচ্চা ছেলে চকলেটের জন্য অনুরোধ করছে। অনিন্দিতা প্রশস্ত হাসলো। আসিম কিছু বলবে তার আগে একটা ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো। আসিম? ঘুরে তাকালো আসিম, নির্ভীককে দেখে মৃদু হাসলো। জি স্যার। আজ তো ভার্সিটি অফ ছিল, হঠাৎ কী কারণে আসলে
এমনি এক্সাম দেখতে এসেছিলাম। গত বছরের তুলনায় এবার অনেক হার্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা তোমার কি মনে হয় এবার এক্সাম দিলে তুমি টিকবে? আসিম হাসলেও জোরালো কনফিডেন্স নিয়ে বলল, অবশ্যই। মনে আছে গতবার না পড়েই এক্সাম দিয়েছিলাম, তবুও টপ লিস্টে ছিল আমার মার্ক। কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো নয়, না হলে জীবনে পিছিয়ে যেতে হয়। কথাটা আনন্দিতার গায়ে এসে লাগলো, কারণ নির্ভীকের কথাটা বুঝতে পেরেছে সে। কথাটা তাকে অ্যাটাক করে বলা, তবুও মন খারাপ করলো না, কারণ ড্যাম শিওর এবার চান্স হবেই। নির্ভীকের সাথে আরো কিছুক্ষণ কথা ছিল আসিমের। এক মুহূর্তের জন্য আনন্দিতা ভেবেছিল নির্ভীক প্রশ্ন করবে আসিমের সাথে তার পরিচয় কি করে, তবে তার কিছুই হলো না। হাসিমের সাথে হেসে কথা বললেও আনন্দিতার প্রতি আগ্রহ নেই তার, চোখ দুটো ছলছল করছে। আনন্দিতার মনে হলো মরণ বুঝি খুবই সোজা, কারো অবহেলা হৃদয়কে এতটা ব্যথিত করে জানাই ছিল না। পরীক্ষা দিয়ে নিজের জন্য যতটা না টেনশন হয়েছে তার থেকে হাজার গুণ টেনশন হচ্ছে আনন্দিতার রেজাল্ট নিয়ে। যদিও নির্ভীক নিজে দুটো এক্সাম পেপার দেখেছে, তবুও নির্ভীকে টেনশন হচ্ছে। আনন্দিতার পাগলামিতে বিরক্ত সে, আর কত সহ্য করবে? এমন পাগলামি কারোই কাম্য নয়। একটাই ভয় শেষমেশ ভয়ঙ্কর কিছু না হয়ে যায়। অন্যদিকে 4 হাত পা তুলে দিয়ে আরাম করছে অনন্দিতা। কোথায় মুখে টেনশনের কালো রেখা পড়বে তা না, সুশ্রী মুখটা আরো বেশি চকচকে হয়েছে। সারা বেগম সকাল সকাল তুমুল চটেছেন। বছরখানেক হয়ে গেছে বাপের বাড়ি যান না উনি। সবাই রাজি থাকলেও অনন্দিতা রাজি হয় না, দাঁত কামড়ে এই বাসাতেই পড়ে থাকে। হীরের ভীষণ মন খারাপ, কারণ মামাতো ভাই পৃথিবীর উপর বেশ বড়সড় ক্রাশ খেয়ে আছে। যদিও বয়সের ফারাক বছর 6, তবুও পৃথিবীর সাথে মারামারি করে। হীরের সন্দেহ আছে পৃথিবীও তাকে পছন্দ করে। এই তো 3 মাস আগে মামার বাড়ি থেকে ঘুরে এসেছে। 3 মাস যেতে না যেতেই গত সপ্তাহে পৃথিবী তাদের বাসায় চলে এসেছে, তবে একদিন থেকেই চলে গেছে, যা বড্ড পীড়াদায়ক। অনন্দিতার বাহু ঝাঁকিয়ে পড়ল। প্লিজ আপু, চলো প্লিজ। তুমি না গেলে আব্বু যাবে না, আর আমারও যাওয়া হবে না। আমি যাব বলেছি তো। আপু, যদি সকাল 10টার পর গিয়ে বিকেল 4টার আগে ফিরে আসে তাহলেই যেতে পারি। আপু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? 10টার পর বের হলে 2 বেজে যাবে পৌঁছাতে, 4টার আগে ফিরবো কি করে? এটা সম্ভব? তাহলে আমার যাওয়াটাও অসম্ভব। হীর রেগে গেল, কোলবালিশটা ছিটকে ফেলে দিল। অনন্দিতা কিছু বলল না, ডায়েরি হাতে লেখালেখি করতে লাগলো। হীরের রাগ আকাশের চূড়ায়। ডায়েরিটা ছিঁড়ে ফেলতে পারলে শান্তি হতো। গটগট শব্দ তুলে চলে গেল। অনন্দিতা দীর্ঘশ্বাস ফেল, মনে মনে সকলের কাছে ক্ষমা চাইল। বাসায় না থাকলে নির্ভীককে দেখবে কি করে? সপ্তাহে একবারও তো দেখা মিলে না। একটু দেখার জন্য কত ছলচাতুরি করে ওদের বাসায় যায়। প্রতিবারই আশাহত হয়, কারণ নির্ভীক তার রুম থেকে বেরই হয় না। চারুলতার থেকে জানতে পেরেছে নির্ভীক নিজেকে আড়াল করতেই পছন্দ করে, তাই অতটা মন খারাপ হয়নি। এটা হয়তো নির্ভীকের সহজাত অভ্যাস। অনন্দিতার ভাবনার মাঝেই ঝাঁঝালো কণ্ঠে শাহানার ডাক। দাড়িটা খুলে নিয়ে নাক ডুবায় মেয়েটা। নির্ভীকের রক্তের ঘ্রাণ যেন প্রাণকে সতেজ করে দিল। বিচিত্র অনুভূতি হয়, এই রক্তই তো তার প্রাণ, নির্ভীকের অংশ। যেখানে নির্ভীকের পায়ের ধুলোকণা ঠোঁটে শুষে নেয়, সেখানে রক্ত তো হৃদয়ে চেপে নিবে। দরজায় বাড়ি পড়তে হকচকিয়ে উঠে অনন্দিতা, দ্রুত কাবাডে রাইটা রেখে দেয়। শাহানা প্রচন্ড ঝাঁজে বললেন, তুই কি চাস আমি আমার বাপের বাড়ি না যাই? তা কেন হবে? তাহলে যেতে চাচ্ছিস না কেন? আমার এই বাসা ছাড়া কোথাও থাকতে ইচ্ছে করে না। তোমরা যাও না, বাধা দিয়েছে কে? তিক্ত হয়ে ওঠেন শাহানা, হাতের কাছে থাকা ঘড়িটা ছুঁড়ে ফেলে দেন। অনন্দিতা অবাক চোখে তাকিয়ে বলেও, এটা আমার প্রিয় ঘড়ি আম্মু। চুপ, একটা কথাও বলবি না। আমার ইচ্ছের কোনো মূল্য আছে তোর কাছে? আম্মু, তুমি এমন কেন ভাবছো? আমি বাসায় থাকি, তোমরা যাও না। শাহানার কানে সে কথা গেল না। ঝমঝমে কাঁদলেন উনি। হিত ছুটে আসলো, মাকে জড়িয়ে ধরে অনন্দিতার দিকে লাল চোখে তাকালো। মেয়েটা কি কেঁদেছে? অনন্দিতা ফোঁস করে দম ফেল। একটা মানুষের জন্য স্বার্থপর হয়েছে আজ, একটু দেখার জন্য প্রাণটা মরিয়া হয়ে ওঠে। আরশাদও কয়েকবার ফোন করে বলেছে, কিন্তু অনন্দিতা সে কথাই শোনেনি। বিকেলের দিকে চারুলতা আসেন, বাসায় ছিলেন না উনি। কাজের মেয়েটা জানালেও অনন্দিতার জন্য শাহানা কেঁদে ভাসিয়েছেন। এক প্রকার ভয় পেয়ে গিয়েছিলেন।
অনন্দিতার কোনো ক্ষতি হলো নাকি সেই আশঙ্কায় ছুটে এসেছেন। সাহানা, কি হয়েছে বলো তো? কেঁদে নাকি চোখ লাল করে ফেলেছো? আপা, কি বলবো বলো তো, মেয়েটা হয়েছে এক পাষাণ। কি সব বলছো এসব? অনেক কি করেছে এমন? জানোই তো, 1 বছরের বেশি সময় বাপের বাড়ি যায় না। মা অসুস্থ, বলা যায় না কি হয়, অথচ মেয়েটা যাবে না বলে দিয়েছে। চারুলতা একটু ভাবলেন, তারপর চকচকে চোখে বললেন, থাক না, মেয়েটা যখন যেতে চাচ্ছে না, জোর করে না যাই ভালো। ও কদিক না হয় আমার কাছেই থাকবে। কিন্তু আপা, কোনো কিন্তু নয়। অনি কি আমার মেয়ে নয়? তোমার মতো যত্ন না করতে পারলেও ওর যত্ন ঠিকই করতে পারবো, বিশ্বাস রাখো তো। শাহানা বিগলিত হাসলেন। তার পরপরই চারুলতার সাথে খোশগল্পে মেতে উঠলেন। নির্ভীকের বাসায় থাকা যেন চন্দ্রমামাকে হাতে তুলে দেওয়া। অনন্দিতার খুশি যেন আর সয় না। এত হাসি খুশি দেখে শাহানাও স্বস্তি পেলেন। আরশাদও নানান উপদেশ দিলেন, যেহেতু 2 দিন বাদে রেজাল্ট দিবে, তাই যেন মন খারাপ না করে। হাসি মুখে সম্মতি জানালো অনন্দিতা। শাহানা মেয়ের মাথায় চুমু খেয়ে নিলেন, বাহুতে হাত রেখে বললেন, একদম মন খারাপ করবি না, তুই তো চেষ্টা করছিসই, আল্লাহ চাইলে নিশ্চয়ই চান্স হবে। দোয়া করো আম্মু। আর আমি খুব সরি। শাহানা সহ সবাই হেসে ফেলল। অনন্দিতার চোখ ভরে উঠেছে, কেন যেন খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করে শাহানাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। হির ফিচেল হাসিতে মাতে। অনন্দিতার দিকে টিস্যু এগিয়ে দেয়, তাতে নাক ফুলিয়ে নেয় মেয়েটা। নিহাল ভারী অদ্ভুতভাবে সব দেখছে। এখানে শোক পালন হচ্ছে নাকি আনন্দ যাপন বুঝতেই পারল না। পরিশেষে বলেই ফেলল, এভাবে অর্ধেক হাসি অর্ধেক কান্নার কোনো স্পেশাল মিনিং আছে কি? অনন্দিতা নাক টেনে তাকায়। নির্ভীক একটু দূরে দাঁড়িয়ে আছে, সবার দিকে তাকালেও অনন্দিতার দিকে তাকায়নি। অভিমানে মুখ ফাটে, কান্না ভেজা গলায় তাকায়। এক পশলা অভিমানের ঝরা নামিয়ে বলে, আবেগ। নির্ভীকের কানে যেন কেউ বাজনা বাজিয়ে দেয়। খলবলিয়ে তাকায়, চোখাচোখি হলেও চোখ সরায় না। প্রচন্ড আবেগ ঝরানো কণ্ঠে অনন্দিতা উচ্চারণ করে, ছেঁচড়ামি। সবাই প্রচন্ড অবাক হয়। হীরের ধাক্কা খেয়ে হুঁশ ফেরে, নিজেকে সামনে নিয়ে দাঁত কেলিয়ে হাসে। আরশাদ তার স্নেহের হাতে অনন্দিতার মুখে স্পর্শ করে। মিঠা একদম তার মায়ের মতো হয়েছে। প্রচন্ড আবেগী আর ঝরঝরে চাহনি, সাথে অটল থাকে নিজের কর্মে। নির্ভীকের রুমের অপোজিটেই অনন্দিতার ঘর। 2 দিন পেরিয়ে গেছে, চারুলতা কোনো কিছুর অভাব রাখেনি। ক্ষণে ক্ষণে প্রশ্ন ছুড়ে কিছু লাগবে কিনা। আজমাল সকাল বিকাল এসে দেখে যায়। নিহাল তো প্রচণ্ড রসিকতায় রাখে, শুধু নির্ভীকই তার সাথে কথা বলে না। লাঞ্চ বাইরে থেকেই করে আসে। সকালে ব্যস্ততা দেখিয়ে নাস্তা না খেয়ে চলে যায়, শুধু ডিনারটাই একসাথে করে। তবে অল্প একটু খেয়েই উঠে যায়, যার ফলে ব্যথিত হয় অনন্দিতার মন। আজ সকাল সকাল উঠেছে নির্ভীক, উদ্দেশ্য ভার্সিটিতে যাওয়া। রেজাল্ট নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছে, না জানি কোন অনল হতে চলেছে। চূড়ান্ত ফলাফল দেখার সুযোগ হয়নি এখনো। ভার্সিটি গেলেই জানা যাবে। তবে সমস্যা হচ্ছে আজমালকে নিয়ে, কিছুতেই বের হতে দিচ্ছেন না উনি। ওনার মতে অনন্দিতার সাহস প্রয়োজন। সেখানে ভার্সিটির লেকচারারই যদি সাহস দেয়, তাহলে রেশ পড়বে কয়েকদিন। ভিন্ন ধাঁচের যুক্তিতে ফেসে গেছে। নিহাল কপট রাগ নিয়ে বলল, সমস্যা কি তোর? ভার্সিটি যাওয়ার জন্য এমন উত্তেলা হওয়ার কোনো বিশেষ কারণ রয়েছে? ভাইয়া দেখ, আমাকে যেতে হবে। এইভাবে বাসায় বসে থাকা উচিত কার্য নয়। উচিত বুঝিয়ে লাভ নেই। অনির অবস্থা দেখেছিস? কাল থেকে চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমরা তো সাহস দিয়েছি, তবে তুই হলি টিচার, তোর সাহসটা বেশি প্রয়োজন। আজব, আমি এমন অযৌক্তিক যুক্তি কখনো শুনিনি। আমি বললেই তো রেজাল্ট ভালো হবে না। চারুতা ছুটে গেলেন। ছেলেটা প্রচন্ড রকমের পিয়াতক, দেশে থাকতে চায় না, বাসাতে মন টিকে না। সন্দেহের গন্ধ খুঁজে পেলেন উনি। নির্ভীকের মুখ দেখে নিভে গেলেন। নির্ভীক কপট রাগ দেখে বলল, কয়টায় রেজাল্ট দেওয়ার কথা? 11টায়। আচ্ছা, আমি অনিকে ডেকে নিয়ে আসছি। আম্মু, সবার জন্য নাস্তা রেডি করো। কি জানি লাঞ্চটা গলা দিয়ে নামবে নাকি। আজমাল পূর্ণ সমর্থন করলেন। চারুতা চিন্তায় মনমরা করে রেখেছেন। সকলের মাঝ থেকে নির্ভীক তার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেল। ভালো লাগছে না তার। অনন্দিতার পাগলামি সত্যি আর নেওয়া যাচ্ছে না। কাঁধের ব্যাগটা ডিভাইনে ধাপ করে রেখে দিল। করিডোর দিয়ে ব্যালকনিতে চলে আসলো। রোজের নাম্বারটাও পাচ্ছে না।
মেয়েটা কানাডায় গিয়েছে নেক্সট দিনই কেমন আছে, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। ভাবনার মাঝে হোয়াটসঅ্যাপে টেক্সট এলো। একগাল হেসে রোজকে কল লাগালো। পুরো 18 ঘন্টা কথা হয় না, তাই না? এত হিসেবে রেখেছিস তুই? তো কি করি বলতো? তোর মতো পাগলকে সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। পাগলামির কথা ছাড়, ফিরছিস কবে? রিল্যাক্স নির্ভীক, মাত্র তো এলাম, মাসখানেক যাক, তারপর না হয় আসার চিন্তা করব। বিষাক্ত মন নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো নির্ভীক। ভার্সিটি থেকে মেইল এসেছে। রোজের সাথে দ্রুত কথা শেষ করলো আর বিডিতে দ্রুত ফিরে আসার কথা বলে নিল। লম্বা নিঃশ্বাস নিয়ে মেলটা ওপেন করলো। বুক থেকে যেন পাথর নেমে গেল। অনন্দিতা সিলেক্ট হয়ে গেছে। যাক, এইবার আর গ্যাপ যাবে না, আর না নিজেকে দোষী মনে হবে। প্রাণ ভরে শ্বাস নিল, সাথে ভেবেও নিল ভার্সিটি ফার্স্ট ক্লাসটা বদলে নেবে। অনন্দিতার মুখোমুখি হতে চায় না। ফ্যাল করে তাকিয়ে থাকলে চরম বিরক্তি আসে। একজনের জন্য এতগুলো স্টুডেন্টসকে আলগা করে দেখাটা অন্যায়। তার থেকে ভালো ক্লাস চেঞ্জ করে নেওয়া। বিষদার থাকার থেকে উপরে ফেলাই মঙ্গল। অবহেলায় মানুষ ভাসে, তবুও কেন যায় তারই খোঁজে? আপন হয়েও হয় না আপন, দূরে ঠেলে দিতে পারলেই মঙ্গল। লাইন দুটো লিখে উঠে দাঁড়ালো অনিন্দিতা। 2 দিন বাদেই নবীনবরণ। নির্ভীকের সাথে যেতে চাইলেও যাওয়া হবে না। চারুলতাকে পরিষ্কার বারণ করে দিয়েছে। তার নাকি কি কাজ আছে, তাই আগে যেতে হবে। চোখের জলে ডায়েরির পাতা ভিজে। চারুলতার ডাক কানে আসতেই চোখ মুছে নেয়। কাপা স্বরকে যথাসম্ভব পরিবর্তন করে হাঁক ছেড়ে বলল, আসছি আন্টি। চারুলতা টেবিল সাজাচ্ছেন। অনিন্দিতা ডাইনিং এসে বলল, হ্যাঁ আন্টি বলো। তোর ফোন অফ কেন? ফোন অফ? ও মা, তোর ফোন আর তুই জানিস না? আরশাদ ভাই কয়েকবার ফোন করেছে, সুইচ অফ পেয়েছে, তাই তো আমাকে ফোন করলেন। নে ধর, কথা বল। ফোনটা নিয়ে একটু দূরে আসলো। ওর ফোন সুইচ অফ হয়ে গেছে, খেয়ালই নেই। থাকবে কি করে? সারাটা দিন নির্ভীকের ঘরে উকি ঝুঁকি দিতে দিতেই তো সময় পেরিয়ে যায়। এই অনি, হ্যাঁ আন্টি বলো। দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। ফোনে নাম্বার ডায়াল করে কল লাগালো। 2 বার রিং হতেই রিসিভ হলো। কেমন আছো আব্বু? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো, ভার্সিটিতে চান্স পেয়ে গেছি। শুনেছি, যা কষ্টের ফল তো পেলি। অনিন্দিতা একটু হাসলো। ফলকে আদর্শে পেয়েছে। আর সাথে সাথে গসিপ ভাঙে নির্ভীকের আগমনে। ফুলহাতা টি শার্ট পরে এদিকে আসছে, বোধহয় ডিনার করবে। অনিন্দিতা দ্রুত কথা শেষ করলো। এক প্রকার জোর করেই কল কাটলো। আম্মু ফার্স্ট খাবার দাও তো। অনি, এই অনি, একটু এদিকে আয় তো মা। চারুলতার ডাকে ছুটে যায় অনন্দিতা। এক বোল তরকারি হাতে নিয়ে চুলায় মনোযোগ দেন চারুলতা। অনন্দিতা শুধায়, এগুলো কি করবো আন্টি? একটু কষ্ট করে সবাইকে সার্ভ করে দে মা, চুলায় ক্ষীর বসিয়েছি। অনন্দিতা মাথা কাত করে সম্মতি জানায়। আর চোখে নির্ভীক তা দেখছিল। কেউ না থাকলে অবশ্যই উঠে যেত। এখন ওঠা সম্ভব নয়, তাই দাঁতের দাঁত চেপে বসে রইল নির্ভীক। স্থির হয়ে বসে থাকায় চকচক করে উঠল চোখ। আনন্দে চোখ দুটো ছলছল করছে। একটা ছোট বাটিতে তরকারি বেড়ে নিয়ে নির্ভীকের প্লেটের কাছে রাখে। কিছু না বলেই খাওয়ায় মনোযোগী হয় নির্ভীক। আর প্রাণ ভরে দেখে মেয়েটা। এটা যে তার স্বপ্ন, নির্ভীককে নিজ হাতে পরিবেশন করে খাওয়াবে। এই যে ছোট ছোট ভালোবাসার শব্দ নির্ভীকের জন্য জমিয়ে রাখা। নির্ভীক কি কখনো বুঝবে না এই ভালোবাসা? নাকি কালের আবর্তনে হারিয়ে যাবে বহু থেকে বহু দূরে? অনি, তুমিও বসে পড়ো। আন্টি আসলে না হয়। কোনো কথা নয়, এখনই বসো। নেহালের কথাতে অস্বস্তি নিয়ে বসে পড়ে। পাশের চেয়ারে বসাতেই যেন নির্ভীকের আত্মা কেঁপে উঠল। দ্রুত গিলতে রাখলো। বিষয়টা খেয়াল করলো অনিন্দিতা। এক বুক কষ্ট নিয়ে বললেও, আমি একটু রুম থেকে আসছি। ব্যবসা গরমে ফ্যান অফ করে রেখেছে অনিন্দিতা। রুমের টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা থাকলেও তা গ্রহণ করছে না সে। কারণ তার প্রিয় মানুষটি বাসার সামনে ছোট্ট বাগানের রোদ্দুরে দাঁড়িয়ে আছে। কারণ হিসেবে নিজেকেই দায়ী মনে হচ্ছে। হয়তো ভেবেছে ড্রয়িং রুমেই বসে আছে অনিন্দিতা। আর অনিন্দিতার মুখোমুখি হতে চায় না নির্ভীক। সাধারণ মানুষ বলেও কি গণ্য করে না তাকে? যন্ত্রণায় বুক ফাটা আর্তনাদ আসতে চায়। লুটিয়ে পড়ে মেঝেতে, সাপের মতো পাক খেতে থাকে। কোথাও যাওয়া প্রয়োজন, যেখানে চিৎকার করে বলা যাবে। ঘড়ি কাঁটা ঢং ঢং করে বেজে উঠল। কাছের মসজিদ থেকে সুমধুর আজান ভেসে আসছে। নিজেকে ঠিকঠাক করে মাথায় ঘোমটা টেনে
উড়ু হয়ে বসে সে। ততক্ষণে চারুলতা ডাক পড়ে গেছে। অন্যমনস্ক হওয়ায় সে ডাক তার কর্ণপাত হয়নি। চারুলতা জবাব না পেয়ে ছুটে এসেছেন অনিন্দিতার ঘরে। পিঠে হাত বুলিয়ে পাশে বসলেন। অনিন্দিতা পেছনে ঘুরে তাকাতেই বললেন, কি রে মা, কি এত ভাবিস? চান্স তো পেয়েই গেছিস, তাহলে চিন্তা কিসের? আমার কিছু ভালো লাগে না আন্টি, দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। সব কেমন ধোঁয়াশা, রুদ্ধদ্বার খুলে কোথায় যাওয়া যায় বলো তো? দূর বোকা, কি সব বলে যাচ্ছিস? আমি তো জানতাম আমাদের অনেক খুব স্ট্রং, বুদ্ধিমতী, অধিক অ্যাটিটিউড সম্পূর্ণ। অনিন্দিতা উত্তর দেয় না। সন্তর্পণে চারুলতার বুকে মাথা রাখে। কষ্ট হচ্ছে খুব। নির্ভীকের দেওয়া দূরত্ব ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নির্ভীকের ডাক ভেসে আসে। চারুলতা উঠে দাঁড়ান। যাওয়ার আগে বললেন, অনি, গোসল করে নে, একসাথে লাঞ্চ করব। কিন্তু ও মা, এখানে কিন্তু কিসের? নির্ভীকটা বিকেলে বের হবে কি জানো কোথায়? ওর সাথে ঘুরে আসবি। নিহাল তো সকাল থেকেই লাপাত্তা। অনিন্দিতার চোখ মুখ শক্ত হয়ে যায়। ভেতরে ভালো লাগাটা প্রকাশ করতে পারছে না। হঠাৎই মনে হয় নির্ভীক তাকে নিবে না। নির্ভীকের প্লেটে খাবার বেড়ে দিচ্ছে চারুলতা। তখনই উপস্থিত হয় অনিন্দিতা। ভেজা চুল পিঠময় ছড়িয়ে আছে, মুখে নেই কোনো প্রসাধনী, যে কারো নজর কাটতে সক্ষম। চারুলতা তো বলেই ফেলেন সুন্দরী কন্যা। নির্ভীক কথার পৃষ্ঠে একবার তাকিয়েছিল, পরিশেষে মুখ ঘুরিয়ে নিয়েছে। একটু জন্য হলেও স্বস্তি পেল মেয়েটা। কারণ নির্ভীক আজ উঠে চলে যায়নি, বরং সাধারণভাবে খেয়েই যাচ্ছে, শুধু ওর দিকে তাকাচ্ছে না। আজমল অফিসে আছেন, লাঞ্চ টাইমে ফোন দেন রোজ। এখনো ফোন দিয়েছেন, তাই দূরে সরে গেলেন চারুলতা। নির্ভীকের দিকে বারবার তাকাচ্ছে, অথচ নির্ভীকের হেরফের নেই, তাই খাওয়ার দিকে দৃষ্টিপাত করলো সে। হঠাৎ ভেসে আসলো চিরচেনা শীতল কণ্ঠস্বর। অনিন্দিতা, এই একটি কণ্ঠ যে কারো মনে বসন্ত জাগিয়ে দিতে পারে তা বোধহয় ভাবেনি ছেলেটা। মুখে খাবার থাকায় তালুতে উঠে যায়। দ্রুত পানি এগিয়ে দেয় নির্ভীক। একটু গাঢ় কণ্ঠে বলে, এত অমনোযোগী কেন? বড়সড় দুর্ঘটনা ঘটাবে নিশ্চিত। মাথা নিচু করে নেয় অনিন্দিতা। কান দিয়ে যেন আগুন বের হচ্ছে। হঠাৎ কেন লজ্জা লাগছে? অনিন্দিতা শুনুন। প্রচন্ড অবাক হয়ে তুতলে যায় অনিন্দিতা। চোখ দুটো গোল আকার ধারণ করেছে। নির্ভীক একটু হাসে। এই প্রথম অনিন্দিতার মুখোমুখি হাসলেও নির্ভীক। হঠাৎ এমন পরিবর্তন অনিন্দিতার অন্তঃকরণে ব্যথা অনুভব করায়। কাপা ঠোঁটে বলে, জি। একটা কথা বলি, রাখবেন? বলুন। সতর্ক হয় নির্ভীক। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আম্মু আপনাকে নিয়ে ঘুরতে যেতে বলেছে। আমি বারণ করিনি, কারণ এর ফলে আম্মু সন্দেহ করতে পারে। আপনি প্লিজ একটা অজুহাত দেখিয়ে বলবেন যাবেন না। আচ্ছা। অনিন্দিতা খুশি মনে উত্তরটা দেয়, কারণ নির্ভীক এই প্রথম তাকে এইভাবে ডেকেছে। হন্তদন্ত হয়ে আসেন চারুলতা। চোখে মুখে চিন্তার ছাপ ব্যক্ত হয়ে নির্ভীক বলে, কি হয়েছে আম্মু? চারুলতা আহমেদ, তোর আন্টির শাশুড়ি অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছেন। আমাকে এখনই যেতে হবে, ফিরতে রাত হবে। অনিকে ফেলে কোথাও যাস না। আম্মু, তুমি অনিন্দিতাকে সাথে নিয়ে যাও। ওর শরীরটা ভালো নেই। নির্ভীকে বিরক্তি দেখে অনিন্দিতা মুখ খুলে আশ্বস্ত করে বলে, আন্টি আমি যেতে পারবো। প্রয়োজন নেই। হসপিটালে ফিনাইলের গন্ধে তোর সহ্য হয় না। অসুস্থ হয়ে আর এক কাণ্ড রটে যাবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চারুলতা বেরিয়ে যায়। পিলারে খুশি মারে নির্ভীক। কেঁপে ওঠে অনিন্দিতা। অস্ফুট স্বরে বলে, নির্ভীক ভাইয়া। আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার। পাগল হয়ে যাব আমি। কেন আপনি হিটদের সাথে গেলেন না? এইদিকে আমার আম্মু এক আকাশ সমান বিশ্বাস নিয়ে আপনাকে রেখেই চলে গেলেন। ড্যাম ইট। মাথা নিচু করে নেয় অনিন্দিতা। প্রচন্ড ভয়ঙ্কর লাগছে নির্ভীককে। এতটা চেঁচায় না নির্ভীক। আজ তার বেশ পরিবর্তন ঘটেছে, তাই কিছু বলতেও পারছে না মেয়েটা। চেয়ারে বসে টেবিলে দুহাত রেখে মাথা ঠেকায় নির্ভীক। তপ্ত শ্বাস ফেলে অনিন্দিতা বলে, আমি আপনাকে বিশ্বাস করি নির্ভীক মাহাতাব। আপনি আমাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, এটাও মানি। আর আমার সুযোগ নেবেন না এটাও জানি। বিশ্বাস রাখা ভালো না। আপনি ঘরে যান, আম্মু না আসা অব্দি বের হবেন না। অনিন্দিতা ঘরে যায় না। ড্রয়িং রুমের সর্বশেষ ডিভাইনে বসে থাকে। হাতে তার প্রিয় ডায়েরিটা। নির্ভীকের দিকে তাকিয়ে কতগুলো প্রেমময় সংজ্ঞা লিখে। কি জ্ঞানে চলে গেলে আম্মু? আমার কি কোনো বোন আছে বাসায়? অনিন্দিতা আর আমি পুরো ফ্ল্যাটে একা। যদি বাজে কোনো বিষয় হয়ে যায়? তুই আমার ছেলে নির্ভীক, ভরসা আছে তাই রেখে এসেছি। ভরসা আছে, আমি সেটা পালনও করব।
কিন্তু লোকজন কি ভাবতে পারে বলো তো? অবিবাহিত ছেলে মেয়ে একই ফ্ল্যাটে, তার উপর যুবক যুবতী। ভাবতে পারছো আম্মু? যে কোনো কেচ্ছা রটে যেতে পারে। আমার কথা বাদ দাও, অনিন্দিতার পরিস্থিতি তখন কি হবে বলো তো? চারুলতা একটু চিন্তিত হলেন। এদিকে বৃষ্টির কারণে আসতেও পারছে না। মেঘের গর্জন চলছে, তবুও বললেন, আমি এক্ষুনি আসছি, তুই অনিন্দিতার খেয়াল রাখিস। ফোন রেখে মাথার চুল খামচে ধরে। রাগে জল শক্ত হয়ে গেছে। ডোরের কাছে ছায়া দেখতে পায়। নির্ভীকের ঘূর্ণন বুঝে লুকিয়ে পড়ে, তবুও বলে, রুমে প্রবেশ করবেন না অনিন্দিতা, নিজের রুমে থাকতে বলেছিলাম। এখানে কেন এসেছেন? আমি আসলে আমাকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেছে, এবার চলে যান। ভঙ্গুর হৃদয় নিয়ে চলে যায় অনন্দিতা। মনোকষ্ট যেন মাথায় এসে চেপেছে। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে প্রতিটা শিরা। এলোমেলো পায়ে কিচেনের দিকে পথ আগায়। মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নির্ভীক, তখনই ভেসে আসে অনিন্দিতার চিৎকার। 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে যায় কিচেনের দিকে। হাত চেপে ধরে নিজেকে দমানোর ব্যর্থ চেষ্টা করছে মেয়েটা। তবে বেফাস পড়ে যাওয়া হাতটা জ্বালা দিচ্ছে খুব। চোখ থেকে না চাইতেও জল করাচ্ছে। অনিন্দিতা, কিচেনে কেন এসেছেন? দেখি কতটা পুড়ে গেছে। কি একটা অবস্থা করেছেন বলুন তো? পাগলামি করতে খুব ভালো পারেন। ইস, অনেকটা ফোসকা পড়ে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে অনিন্দিতা। নির্ভীক তার কষ্টে আফসোস করছে। এদিকে সত্যি আসুন তো। অনিন্দিতার হাত ধরে নিয়ে যায় নির্ভীক। ফার্স্ট এড বক্স থেকে মলম নিয়ে নিজ হাতে লাগিয়ে দেয়। চোখে মুখে একটু চিন্তার রেখা। নিজের উদ্দীপনা দমাতে ব্যর্থ হয়ে অনিন্দিতা বলে, এই প্রথম আমার প্রতি ভালোবাসা দেখতে পেলাম। এটা ভালোবাসা নয়, দায়িত্ব। আম্মু আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনার উটকো চিন্তা শক্তি বদলান। সে যাই হোক, আমার হাতে স্পর্শ লেগেছে আপনার। আমি তো 1000 বার হাতে ফোসকা ফেলতে রাজি আছি। পাগলামি কখনো কি যাবে না? আমার আপনার দুজনেরই একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বিয়ের পরও শ্বশুরবাড়ি থেকে এসে এমন পাগলামি করবেন? নির্ভীকের কথাতে চোখে পানি চিকচিক করছে। বুক ধুক করে উঠেছে। নয়নাভিরাম চোখে ফ্যালফ্যাল করে তাকায় মেয়েটা। কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলে, আমি আপনাকে বিয়ে করব। তখন আপনি আমার নিজস্ব হয়ে যাবেন। প্রতিটা শিরা উপশিরায় থাকবে আপনার স্পর্শ। পুরো অঙ্গ জুড়ে থাকবে আপনার ভালোবাসা। একটুখানি স্পর্শ পাওয়ার জন্য পাগলামির প্রয়োজন হবে না। অনিন্দিতার কথায় গা গুলিয়ে আসে নির্ভীকের। অনিন্দিতা নিজের মধ্যে নেই, না হলে এই কথাগুলো নির্দ্বিধায় বলে দিতে পারতো না। রাগ হলেও রাগ করে না ছেলেটা। যদি অনিন্দিতা বেঁকে বসে, উল্টো পাল্টা হয়ে জড়িয়ে ধরে। একটুও বিশ্বাস নেই মেয়েটাকে। তাই শীতল কণ্ঠেই বলে, আপনি ঠিক কোন পর্যায়ে চলে গেছেন অনিন্দিতা? সংযত হন। যেখানে আপনার সাধারণ স্পর্শ, ইনফ্যাক্ট দৃষ্টিও আমি মেনে নিতে পারি না, সেখানে ফিজিক্যাল ইনভলভ। একই বাজে ইন্টেনশন আপনার। সরি, আমি সেসব মিন করতে চাইনি। শুধু বোঝাতে চেয়েছি আপনি আমার কতটা আপন, আমি আপনাকে ঠিক কতটা। অনিন্দিতা কথা শেষ করতে পারে না। হাত উঁচিয়ে বাধা দেয় নির্ভীক। তারপর বলে, আমি রাগ দেখাচ্ছি না বলে ভাববেন না আপনার প্রতি মায়া হয়েছে আমার। নেহাতি বাসায় কেউ নেই, দয়া করে বাজে ইন্টেনশনগুলো বন্ধ করুন, আমার ঘৃণা হচ্ছে। অনিন্দিতা কিছু বলে না। নির্ভীক তাকে অবজ্ঞাই করে যাবে। তার জাত কখনোই তার হবে না। হঠাৎ আকাশে মেঘের গর্জন শোনা যায়। অনিন্দিতা জানে নির্ভীক নাকচ করে দেবে, তবুও বলে, আমার ইচ্ছে ছিল আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির খেলা দেখব, আর সাথে থাকবে ধোয়া ওঠা কফি। আমার ইচ্ছেটার ছিটে ফোঁটা কি পূরণ করবেন? অনিন্দিতার ইচ্ছে পূরণ হয়নি। সব ইচ্ছে যে সবার জন্য নয়। ঘরে ঘাপটি মেরে বসে আছে নির্ভীক। অনিন্দিতাকে অসহ্য লাগছে তার। এটি সহজ হতে চাইলেও মেয়েটার জন্য সহজ হতে পারে না। সারাক্ষণ চোখে মুখে তৃষ্ণা নিয়ে থাকে, যা দেখে বিতৃষ্ণায় জর্জরিত হয় নির্ভীকের মন। 4টি বছর ধরে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যদি না এনএসইউর সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষরিত না হতো, তাহলে এখনই কানাডা চলে যেত। এদিকে রোজ নেই, মানে স্বস্তিটুকুও নেই। প্রচন্ড রকমের অসহ্য লাগছে। রাত প্রায় 8টা, এখনো চারুলতা এসে পৌঁছায়নি। নির্ভীকের হাত পা ঠান্ডা হয়ে গেছে। কেউ কিছু বলার সুযোগই পাবে না। তবে যদি কেউ কিছু বলে ফেলে, যদি শব্দটা বড্ড যন্ত্রণার। এই একটা কথা ভেবেই নির্ভীক গুটিয়ে আছে। বাইরে বের হলেই অনিন্দিতা চলে আসে।
কিছুতেই বুঝে না, তাকে সহ্য করতে পারে না নির্ভীক। ভবিষ্যৎ বিপর্যয়গ্রস্ত, না জানে কোন ঝড় তুলে মেয়েটা। ভাবনার মাঝে ঘুমিয়ে পড়ে নির্ভীক। ঠিক তখনই ঘরে প্রবেশ করে অনিন্দিতা। বাইরেই ঘাপটি মেরেছিল, বেশ অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে উকি দেয়। তখনই পরিলক্ষিত হয় গভীর ঘুমে টলে আছে নির্ভীক। এক চলতে হাসি ফুটে ওঠে মেয়েটার মুখে। পা টিপে রুমে প্রবেশ করে, নির্ভীকের পায়ের কাছে বসে পড়ে। পায়ের আঙ্গুলগুলো হালকা হাতে ছুঁয়ে দেয়। এই পায়েও ঠাঁই নেই মেয়েটার। ইস, যদি কেউ বলতো সারা জীবন নির্ভীকের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে কিনা। অনিন্দিতা নির্দ্বিধায় সম্মতি জানাতো। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নির্ভীকের ঘুম খুবই পাতলা। অনিন্দিতা চলে যাবে তার পূর্বেই উঠে বসে। প্রচন্ড অবাক হয়ে বলে, আবার কেন এসেছেন? আপনি আমাকে বদনাম করিয়ে ছাড়বেন? আমি সেরকম কিছুর জন্য আসিনি। আমাকে দেখতে এসেছেন তাই তো? ভদ্র মেয়ের মতো মাথা কাত করে অনিন্দিতা। নির্ভীক ভাষা হারিয়ে ফেলে। ওইদিকে কলিং বেল বেজেই চলেছে। রাগে গজগজ করে ওঠে। অনিন্দিতার দিকে তেতে আসে, মধ্য আঙ্গুল উঁচিয়ে বলে, ফার্দার এমন কিছু হলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। আপনাকে ছাড় দিয়ে অন্যায় করেছি আমি। আমি তো আপনাকে ডিস্টার্ব করি না নির্ভীক প্রিয়া, একটু কাছাকাছি থাকতে চাই শুধু। যাওয়ার মাঝে থেমে যায় নির্ভীক। পেছনে ঘুরে বলে, এটাই আমার সমস্যা। আমার কাছাকাছি থাকার অধিকার নেই আপনার। আপনি বয়সে আমার অনেক ছোট, তবুও কড়া কথা বলতে বাধ্য হচ্ছি। মনে রাখবেন, নির্ভীক মাহতাব নারী শরীরের নেশায় পড়ে না। কথাটা বলেই চলে যায় নির্ভীক। মেঝেতে বসে পড়ে অনিন্দিতা। সন্ধ্যার সেই কথার জন্য এত বড় কথাটা বলে গেল নির্ভীক। বৃষ্টিতে ভিজে একাকার চারুলতা। বাসায় গাড়িগুলোও ছেলে আর স্বামী নিয়ে গেছে। নির্ভীকের গাড়ি ওয়াশের জন্য দেওয়া হয়েছে, তাই লোকাল গাড়িতে গিয়েছিলেন। গলির মোড় থেকে হেঁটে এসেছেন। অনিন্দিতা টাওয়াল নিয়ে আসে। চারুলতা মাথা মুছে বলেন, এত লেট কেন হলো দরজা খুলতে? আমি ঘুমিয়েছিলাম আম্মু, আর অনিন্দিতার রুমে কলিংয়ের শব্দ পৌঁছায় না। আরে এভাবে কেন বলছিস? আমি অন্য কিছু মিন তো করিনি। শুধু বলেছি অনিমা যা তো আমার ঘর থেকে শাড়ি নিয়ে আয়, ভিজে শরীরে ঘরে যাবো না। অনিন্দিতা চলে যায়। চারুলতা নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সোনা ছেলে, তোর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। এমন কিছু করবি না যাতে আমরা অসম্মান হই। আর এমন কাজ করবে না কখনো। পরিস্থিতি ঠিক নেই, কিছু না ঘটলেও মানুষ ঘটিয়ে ছাড়বে। সকাল সকাল বেরিয়েছে নির্ভীক। ঘুম থেকে উঠে অনিন্দিতা তাই বুঝতেই পারল। সে বুঝে গেছে নির্ভীক তার থেকে পালিয়ে বেঁচেছে। চারুলতা কাল আসার সময় নীল রঙের শাড়ি নিয়ে এসেছেন। আজ সেটাই পরবে অনিন্দিতা। পার্পল শাড়িটা থাকলে পার্পল শাড়িটাই পরতো, তবে সে শাড়িটা তার গায়ে ওঠেনি। ভালোই হয়েছে, নির্ভীকের সাথে বসে যখন যাওয়া হবে না, পার্পল শাড়ি পরে কি লাভ। অনিন্দিতা সাজগোজ পছন্দ করে, তবে বেশ অনেকদিন ধরে সাজে না। আজ সাজবেই, নির্ভীকের মনের মতোই সাজবে। অবশ্য অনিন্দিতা হলেও বিষাক্ত গ্যাসের মতো, যা সহ্য করতে পারে না নির্ভীক। শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিল। হালকা মেকআপে মিষ্টি দেখতেই লাগছে। রুম থেকে বের হতেই আজমালের সাথে দেখা। অনিন্দিতা শুধালো, আজ অফিসে যাবেন না আঙ্কেল? শরীরটা ভালো নেই, তোকে পৌঁছে দেওয়ার জন্যই যাব না ভেবেছিলাম। এখন দেখি শরীরটাই ম্যাচ ম্যাচ করছি। সমস্যা নেই আঙ্কেল, আমি একাই যেতে পারবো। ও কি কথা, আজ প্রথম দিন একা কেন যাবি? নিহালও তো যাচ্ছে, ওর সাথেই যাবি। জুসের গ্লাস নিয়ে করিডোরে দিয়ে আসতে আসতে এই কথাটা বললেন চারুলতা। আজমালও সম্মতি জানালো। অনিন্দিতা কিছু বলতে চেয়েও বলল না। চারুলতা গ্লাসে এগিয়ে বললেন, নাস্তা করে যাবি না? বাসা থেকে খালি পেটে বের হতে নেই, জুসটা খেয়ে যা। আচ্ছা, নির্ভীক ভাইয়া এত আগেই চলে গেলেন যে? বলিস না আর, পুরো বজ্জাত ছেলে। দেখ, বন্ধুদের সাথে আড্ডায় মজেছে। আজ তো ওর সব বন্ধুরাই আসবে ভার্সিটিতে। সবার দোয়ানে বের হয় অনিন্দিতা। নিহাল গাড়িতে অপেক্ষা করছে। অনিন্দিতার দিকে তাকিয়ে স্বচ্ছ হাসলেও একটু প্রশংসা স্বরে বলল, দেখো, আবার কাউকে মন দিয়ে এসো না। মন কেউ নিবে না নেহাল। সে কি কথা, এত সুন্দর মেয়েটার মন কেউ দিবে না? হ্যাঁ, যাই হোক, ফেরার পথে আমি একাই ফিরবো। ভ্রুকুটি করে তাকায় নিহাল। কথাটা যেন তার পছন্দ হয়নি। অনিন্দিতার দিকে না তাকিয়ে স্টিয়ারিং এ হাত দেয়। তারপর বলে, বয়ফ্রেন্ড থাকলে তার সাথেই আসতে পারো, তবে সমস্যা হচ্ছে আম্মু বারবার বলে দিয়েছে তোমাকে নিয়েই ফিরতে। আচ্ছা, সমস্যা নেই, তুমি আমাকে কল দিয়ে জানিয়ে দিও, মোড়ে এসে একসাথে আসবো। কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়েটা।
সিটের মাথায় এলিয়ে দেয়। শরীরটা ম্যাচম্যাচ করছে। সারা বছরই হালকা পাতলা অসুস্থ থাকে মেয়েটা। রোজ কান্নার ফলে চোখের নিচে দাগ থাকে। কেউ একটু খুঁটিয়ে দেখলেই ধরা খেয়ে যায়, কারণ শরীরে থাকে অজস্র আঘাতের রেখা। গাড়ি পার্কিংয়ে রেখে চলে যায় নিহাল। অনন্দিতা দম ফেলে হাঁটা লাগায়। শরীর দুর্বল লাগাতে এনার্জি ড্রিঙ্কস কিনে। ক্যাব খুলে খাওয়ার আগেই মাথা ঘুরে যায়। তবে কেউ একজন আগলে ধরে। ব্যগ্র কণ্ঠে বলে, ঠিক আছে অনি, হঠাৎ পড়ে যাচ্ছিলে কেন? আসলে মাথা ঘুরে গিয়েছিল। নেট ফেয়ার। নির্ঘাত নাস্তা করেনি। আসো আমার সাথে। আমি ঠিক আছি আসিম, চলো ভেতরে যাওয়া যাক। নো, কোনো কিছুই ঠিক নেই। তুমি এক্ষুনি নাস্তা করবে আমার সাথে। আর লিসেন, কিউট গার্ল, ফাংশন এখনো শুরু হয়নি। প্রচন্ড প্যারা খেয়ে যেতেই হলো অনন্দিতাকে। আসিম বকবক করেই যাচ্ছে। একটা রেস্টুরেন্টে এসেই 2 কাপ কফি আর স্যান্ডউইচ অর্ডার করলো। আসিম নাস্তা করে এসেছে, তাই শুধু কফি খেলো। অনন্দিতা সংকোচ ছাড়াই খাচ্ছে। আসিম কফি কাপে চুমুক দিয়ে বলল, বাই দা ওয়ে, আজ একা এলে যে? নির্ভীক স্যার আসেন তোমার সাথে? রোজ কি ওনার সাথে আসবো? আর উনি তো আজ অনেক আগেই এসেছেন। আচ্ছা, নির্ভীক স্যার কিন্তু অনেক কঠোর। আনন্দিতা হাসলো। সে এটা ভালো করেই জানে। আসিম কিছুক্ষণ নীরব থেকে আনন্দিতার উদ্দেশ্যে শুধালো, তুমি কি কোনো কারণে আপসেট? না, আমি ঠিক আছি, তবে ভার্সিটির কিছু স্টুডেন্ট একটু অন্যরকম আচরণ করে। আচ্ছা, আসো আমার সাথে, আমি প্রবলেম সলভ করে দেব। ভার্সিটিতে প্রবেশ করতে এই গোলাপ দিয়ে বরণ করা হলো। আসিম অবাক করা এক কাণ্ড করলো। ফুলের গুচ্ছ থেকে 5টা ফুল নিয়ে অনন্দিতার হাতে দিয়ে দিল। অনন্দিতা বলল, এতগুলো নিলে কেন? তুমি স্পেশাল, তাই তোমার কাছে বেশি গোলাপ থাকবে। খলবলিয়ে হাসে অনন্দিতা। আসিম একটু গায়ে পড়া, তবে খুব ভালো। অনন্দিতা আসিমের সাথেই হাঁটতে লাগলো। ফুল হাতে নির্ভীকের কথাই ভাবছে সে। এনএসইউর বিশাল ক্যাম্পাসে দাঁড়িয়ে আসিম চিৎকার করে ডাকলো, অ্যাটেনশন গাইস, লুক দ্য বিউটিফুল গার্ল, শি ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড। আই হোপ ওকে কেউ বিভ্রান্ত করবে না। যদি এমন কিছু হয় তো জানোই তো কি হবে। সবাই অনন্দিতার দিকে তাকালো। আসিমের পড়াশোনা আর সৌন্দর্য দুটোরই নাম ডাক আছে, সাথে বাবার পাওয়ার। ছেলেটার এমন কাণ্ডে হতবাক হয় অনন্দিতা। আসিম অনন্দিতার দিকে তাকাতেই অনন্দিতা চোখ পাকায়, যার অর্থ তুমি পুরো পাগল। এসে থেকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজেই চলেছে এক মানবকে, কিন্তু সেই মানবের দেখাই পাওয়া যাচ্ছে না। মুখটা কেমন করছে, শূন্যতা যেন ওকে আঁকড়ে ধরেছে। হন্তদন্ত হয়ে খুঁজেই চলেছে নির্ভীককে। অনুষ্ঠান শেষ হয়েছে বেশ অনেকক্ষণ। বেশিরভাগ সময় আসিম তাকে সাথে রেখেছে, তবে আসিমের বন্ধু মহলের সাথে অনন্দিতা একা থাকতে তো পারে না। তাই সে নিজ থেকেই বলেছে, আমি আশপাশে ঘুরে আসি। আসিম বারণ করেনি। সে নিজেও বোধহয় স্পেস খুঁজছিল। অনন্দিতার সাথে দেখা হয় মেহেরিমার। হাত উঁচিয়ে ডাকে অনন্দিতাকে। একটু অবাক হয় সে। মেহেরিমার কাছে গিয়ে বলে, গুড আফটারনুন মিস। গুড আফটারনুন। এভাবে ছুটছো কেন অনন্দিতা? শাড়ি পরে আছো, পা পিছলে যাবে তো। অ্যাকচুয়ালি মিস, ওকে, এক্সপ্লেন করার প্রয়োজন নেই। তোমাকে খুব মিষ্টি লাগছে। বাই দ্য ওয়ে, তুমি বোধহয় বিব্রত হয়েছো। নো মিস, অনন্দিতাকে বলতে দেয় না মেহেরিমা। মৃদু হেসে অনন্দিতা শাড়ির আঁচল ঠিক করে দেয়। ভারী অবাক হয় মেয়েটা। মেহেরিমা বলে, আমি অসমের বড় বোন। হ্যাঁ। ইয়েস, ও আমাকে তোমার কথা বলেছে আরো 5-6 মাস আগে। ও, তোমাকে বলতেই হয়, শুধুমাত্র এনএসইউতে অ্যাডমিশনের জন্য 1 বছর গ্যাপ দেওয়া সত্যিই দুষ্কর কাজ। আই এম ড্যাম শিওর তুমি তোমার লক্ষ্যে জয় করবে অতি শীঘ্রই। শুক্রিয়া মিস। ওকে রিয়া, আমি যাচ্ছি। আসিমের সাথে একদিন এসো বাসায়। হাত নাড়িয়ে চলে গেল মেহেরিমা। অনন্দিতা চোখ বিচলিত হলো। চাতক পাখির মতো খুঁজেই চলেছে এই প্রিয় ব্যক্তিটিকে। চোখ যায় ক্যান্টিনের দিকে। মুখটা থক করে ওঠে। নির্ভীকের সাথে রোজ অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। অনন্দিতা আর নিতে পারে না, দৌড়ে চলে যায় বাইরে। অসতর্কতার কারণে শাড়ি পিছলে পড়ে যায়। দুটো মেয়ে দেখেও না দেখার ভান করে। অনন্দিতা একা ওঠার চেষ্টা করে। পায়ের হাঁটুতে বোধহয় ছিলে গেছে। ব্যথায় টনক নেড়ে যাচ্ছে। হঠাৎ একটা হাত তার সামনে আসে। হাতে হাত রেখে উঠে দাঁড়ায়। নিহালের দৃষ্টি বিচলিত। সে শুধায়, এভাবে পড়ে গেলে কি করে? এর জন্যই শাড়ি পরা একদমই পছন্দ নয়। দেখি কতটা ব্যথা পেয়েছো। আসো, হসপিটাল থেকে ওয়াশ করে যাবে।
আমি ঠিক আছি নিহাল ভাই, চলুন বাসায় যাব। একদম নয়, আগে হসপিটালে যাবে, দেন বাসায়। আচ্ছা একটু বসো, আমি নির্ভীককে নিয়ে আসি। ও ডিপার্টমেন্ট থেকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিবে। সারপ্রাইজটা কেমন দিলাম বলতো? তোর বক বক না শুনলে আসলেই ভালো লাগে না, তাই চলে এলাম। তুই কানাডায় ফিরছিস কবে? তোকে ছাড়া দিন চলে না ইয়ার। রোজের দিকে তাকিয়ে হাসছে নির্ভীক। এই মেয়েটা তার হাসির কারণ। 2 দিন আগেই রোজকে বলেছিল ভালো লাগছে না, আর তাই রোজ চলে এসেছে। কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে নির্ভীক বলল, মনে হয় না যেতে পারবো আগামী 2 বছর। মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। অনিন্দিতার পাগলামি বেড়ে গেছে, আমি আর নিতে পারছি না। তুই ওকে সত্যিটা কেন বলছিস না? আমরা কতদিন লুকাবো বিষয়টা? আই ডোন্ট নো ইয়ার, তুই প্লিজ তোর বাসায় ম্যানেজ কর, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করব। আরে সেটাতে প্রবলেম নেই, মম ড্যাড এই বিষয়ে সমস্যা করবে না। বাট তুই কতদিন অনিন্দিতার থেকে এভাবে পালাবি? তুই তো পাগল হয়ে যাচ্ছিস। আঙ্কেলকে আমি বলবো কানাডার কথা। নির্ভীক চেয়ার টেনে বসে। রোজ তার মসৃণ হাতে নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বলে, তুই ঠিক আছিস তো? আমিও আর নিতে পারছি না। আমি কি অনিন্দিতার সাথে কথা বলবো? নো, ও বুঝবে না। তুই জানিস কাল কি হয়েছে? ওহ, আই কান্ট এক্সপ্লেইন ইয়ার। আই এম ড্যাম শিওর বিয়ের পর ও এমন পাগলামি করবে। তখন আমি কি করব বলতো? মান সম্মান বলে কিছু থাকবে? নাক ফুলিয়ে বসে রোজ। নির্ভীকের শার্টের কলার ঠিক করে দিয়ে বলে, না পারফেক্ট। হেয়ালি করছিস কেন? স্টফিয়ার, তুই আমার সাথে কানাডায় যাবি। এমনিতেও তোকে ছাড়া আমি থাকতে পারি না, আর বিড়িতে থাকা সম্ভব নয়। কথাটা বলেই নির্ভীকের কাঁধে মাথা রাখে রোজ। নির্ভীক একটু করে হাসে। স্বস্তিটা এই মেয়ের মাঝেই পাওয়া যায়, তাই তো এত ভালোবাসে। 10 মিনিট খোঁজার পর ক্যান্টিনে নির্ভীকের দেখা মেলে। নিহাল এক প্রকার ছুটেই আসে। নির্ভীকের কপালে ভাঁজের সৃষ্টি হয়। নিহাল পরপর শ্বাস ফেলে ঢকঢক করে পানি পান করে। কি হয়েছে তোর, এভাবে হন্তদন্ত হয়ে আসছিস যে? 10 মিনিট ধরে পুরো ভার্সিটি খুঁজে চলেছি তোকে। আমাকে খুঁজছিস কেন? তোর ফোন অফ। আসলে অনিন্দিতা পরে গিয়ে ব্যথা পেয়েছে। কথাটা শোনার মাত্রই বিষাক্ততা ছেয়ে যায় নির্ভীকের চোখে মুখে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তুলে। এই মেয়েটা শান্তি দিবে না। সত্যি দেশান্তর হতে ইচ্ছে করছে। বাসায় ফিরে রেস্ট নিচ্ছে অনন্দিতা। 3 দিন ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না বলে দিয়েছেন চারুলতা। নাছরবন্ধু অনন্দিতা পড়াশোনার দোহাই দিয়েছে, যার ফলে আজমাজ বলেছেন কয়েকদিন নির্ভীক তাকে পড়াবে। কথাটা শুনে চোখ চকচক করে উঠেছে। রাত প্রায় 8:30। চারুলতা খাবার নিয়ে এসেছেন। অনি, খাবারগুলো খেয়ে নে তোমা, বেড রেস্ট করতে হবে এই কদিন। আমি নিচে যেতে পারতাম আন্টি, শুধু শুধু কষ্ট করলে তুমি। কথা বাড়াস না মা, খাবার কি খাইয়ে দেব? আচ্ছা। ভাতের লোকমা বাড়ি দেয় চারুলতা। অনন্দিতা সন্তর্পণে তার মুখে তুলে। ফোনটা বেজে ওঠে। হির ফোন করেছে। রিসিভ হতেই হির বলে, এই আপু, ব্যথা পেলে কি করে? তোমার এনএসিওর প্রথম দিনেই নাজেহাল অবস্থা? বাহ, কাকে দেখে পিছলে গেলে তুমি? জিজুর নামটা বলো প্লিজ। থামবি তুই? আশ্চর্য, তোর দিওয়ানা থাকতে আমাকে ফোন করেছিস কেন? গলায় ঝুলে গেলেই তো পারতি। দিওয়ানাটা কে? বাসায় ফিরে আয়, তারপরে বোঝাবো তোকে। আমি তোকে আঙুল দিয়ে দেখিয়ে দিব দিওয়ানাটা কে। ফোন রাখে অনন্দিতা। খাওয়া প্রায় শেষ। চারুলতা বলে, নির্ভীক পড়াতে আসবে, বই নিয়ে বস অনি। ডায়েরি বের করে অনিন্দিতা। নির্ভীকের হাস্যোজ্জ্বল ছবিটা নিয়ে হাসে। উজ্জ্বল শ্যাম রঙের সুশ্রী মুখ নির্ভীকের। আচ্ছা, কোনো মানুষই তো পারফেক্ট নয়, তাহলে নির্ভীকের খামতিটা কোথায়? হাজারো পলক ফেলে ও খামতি খুঁজে পায় না অনিন্দিতা। অনিন্দিতা ঠিক হয়ে বসুন। সদর দরজার ওপাশ থেকে কথাটা বলে নির্ভীক এলোমেলো হয়ে বসেছিল। সে নিজেকে ঠিকঠাক করে নির্ভীককে উদ্দেশ্য করে বলে, আপনি আসতে পারেন। নির্ভীক আসে। অনন্দিতা এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নির্ভীকের দিকে ফেল ফেল করে তাকাবে না আর। যথাসম্ভব লুকিয়ে প্রিয় মানুষটাকে দেখে যাবে। ফিজিক্সের বই নিয়ে একটু ঘাটাঘাটি করে নির্ভীক। অনন্দিতাকে বলে, আপনার প্রথম আর শেষ ক্লাসটা আমার, অর্থাৎ ফিজিক্স আর ইংলিশ দুটো ক্লাস রয়েছে, তাই আমি ভার্সিটিতে যা পড়াবো এই 3টে দিন সেগুলোই পড়াবো আপনাকে। আচ্ছা। অনন্দিতার বাড়তি কথা না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্ভীক। তবু অনন্দিতাকে একটা বিষয় বলে, এনএস শিওর রুলস কি জানেন? না মানে, আমি তো যেতে পারবো না কয়েকদিন। কথাটা মিনমিনে স্বরে বলে অনন্দিতা। নির্ভীক ভ্রুকুটি করে তাকায়। অনন্দিতা উদ্দেশ্যে ছিল শুধুই এনএসইউতে চান্স পাওয়া। কি রুলস আছে না আছে তার প্রতি কোনো আগ্রহ নেই।
প্রয়োজনেই নির্ভীক বলে, পরপর 3টে সাপ্তাহিক পরীক্ষাতে ফেল করলে সোজা বের করে দিবে, আর পরপর 5টা সাপ্তাহিক পরীক্ষায় 80% নাম্বার না পেলে 10 দিন সময় দেওয়া হবে। যদি সে সময়ের মধ্যে পড়াশোনা কমপ্লিট করে এক্সামে ভালো করেন তাহলেই ভার্সিটিতে রাখবে, আর না হলে বের করে দিবে। তাই আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগী হবেন। জি, আমি মেনে চলবো সব রুলস। ওকে, তাহলে দেখুন ফিজিক্সের প্রথম অধ্যায়ে আজ কি পড়াবো। অনিন্দিতা পড়ায় মনোযোগী হয়। নির্ভীকের জন্য পাগলামি কমবে না ঠিকই, তবে পাগলামি চলবে মনে মনে। আজ বিকেলের ঘটনা। পা ওয়াশ করার পর নির্ভীকের সাথে এসেছে অনিন্দিতা, কারণ নিহালের কোনো কাজ পড়ে গেছে। নির্ভীক এই সুযোগটাই চেয়েছিল। একটা খোলা মাঠের দিকে নিয়ে যায় অনিন্দিতাকে। অনিন্দিতার এতটাই বিশ্বাস যে সে একবারও প্রশ্ন করেনি কেন তাকে এখানে নিয়ে আসা হলো। নির্ভীক অনিন্দিতার হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলে, আমাকে রেহাই দিন অনিন্দিতা, আপনি এমন সব কাণ্ড করছেন যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমিও তো মানুষ, আপনি ভালোবাসেন ঠিক আছে, তার জন্য আমাকে কেন কষ্ট দিচ্ছেন? আমি আপনাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছেন। আমার দিকে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আমার জন্য ছুটে আসেন, পড়াশোনা করেছেন শুধুই আমার জন্য। এইসব দেখার পর একটা মানুষ কতটা অপরাধ বোধে ভুগে জানেন আপনি? আমার লজ্জা করে অনিন্দিতা, আপনাকে আমি বোঝাতে পারি না যে আমি আপনাকে ভালোবাসি না। নির্ভীকের শেষের কথাটুকুই অনিন্দিতার আত্মা কাঁপিয়ে তোলে। সে ঠিক করে নিজেকে সংযত রাখবে। সত্যিই তো, এখানে নির্ভীকের কি দোষ? ভালো তো সেই বাসে, তাহলে নির্ভীক কেন অপরাধ বোধে ভুগবে? তাছাড়া ওর হাত নিজ থেকে স্পর্শ করেছে নির্ভীক, একটা আবেদন রেখেছে তার কাছে। তাই ভেবে নেয় নিজের কলেজাটা পুরাবে, নিজের কষ্টটুকু নিজেই গ্রহণ করবে। অনিন্দিতা, নির্ভীকের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে অনিন্দিতার। হক চুকিয়ে বলে, দুঃখিত স্যার। নির্ভীক একটু অবাক হয় তাকে স্যার বলায়, তবে সেদিকে পাত্তা না দিয়ে ইংলিশ বই হাতে ঘাঁটতে থাকে। যথাসম্ভব অনিন্দিতাকে পড়াশোনা কমপ্লিট করাতে হবে। 15টা দিন কেটে গেছে। অনিন্দিতা নিজেকে সংযত রেখেছে বলতে শুধু মাত্র নির্ভীকের চোখ থেকে সংযত রেখেছে। আর চোখে প্রিয় মানুষটাকে দেখার লোভ সামলাতে পায়নি সে। নিজের কাজে নিজেই হাসে অনিন্দিতা, যাকে ছাড়া এক মুহূর্ত চলে না, তার থেকেই নিজেকে সংযত করার মিথ্যে প্রয়াস না করাই উত্তম। দাগিমা রেখা বদলে শীতের আবির্ভাব ঘটেছে। কয়েকদিনেই পরিবেশ যেন শান্ত হয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে পরিবেশের হঠাৎ পরিবর্তন ঘটেছে, না হলে এমন সময় শীতের আগমন ঘটতো না। নিজের বাসায় ফিরে এসেছে 10 দিন হতে চলল। এই কয়েকদিনে ইউনিভার্সিটিতে যাওয়া হয়েছে মাত্র 3 দিন। কেন যেন ভার্সিটির প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। বোধহয় নির্ভীকের না থাকাই এই প্রধান কারণ। ভার্সিটির কাজে আজ 9 দিন হলেও ভারতে গিয়েছে নির্ভীক। কোনো এক বিশেষ অনুমোদন নিয়েই গেছে। অনিন্দিতার ফোন বেজেই চলেছে, অথচ তার ধ্যান নেই। হির হন্তদন্ত হয়ে বলেও, এই আপু, তোমার ফোন বাজছে। কি? ফোন বেজে চলেছে, ধরো। অনিন্দিতার মাথায় এখনো কথাটা ক্যাচ করেনি। সে নিষ্পলক তাকিয়ে আছে হীরের দিকে। হীর বিরক্ত হয়। পৃথিবীর সাথে কথা বলছিল সে, সেটার সাথে রসায়ন জমেছে তার। মামা বাড়ির 10 দিন ছিল স্বপ্নের মতো। পৃথিবীর সাথে খুনসুটি ভালোবাসাতে পরিণত হয়েছে। একগুচ্ছ কদম হাতে প্রপোজ করেছে তাকে। নিজের ভাবনাকে দমিয়ে ফোন তুলে নেয় হীর। রিসিভ করেই বলে, কে বলছেন? আপু গভীর ধ্যানে মগ্ন রয়েছে, ফোনের দিকে ধ্যান নেই তার। কথাটা শুনে দুভ্রু সংকুচিত হয় আসিমের। হীরের বাজখাই গলাতে এক প্রকার চমকে ওঠে। কান থেকে নামিয়ে দেখে নাম্বার সঠিক কিনা। হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। নিজেকে সামনে নিয়ে আসিম বলে, অনেকে দেওয়া যাবে? হীর তার বাজখাই গলায় অনন্দিতাকে আপু বলে ডেকে নেয়। এবার সে কণ্ঠ কর্ণপাত হয় মেয়েটার। ফাঁকা ঢোক গিলে বিরক্তি প্রকাশ করে বলে, কি হয়েছে? তোমার ফোন। কে করেছে? জানি না। অনন্দিতা কথা বাড়ায় না, ফোন হাতে তুলে নেয়। নাম্বারটা অজানা দেখে একটু অবাক হয়। ফোন কানে তুলে সালাম দিয়ে বলে, কে বলছেন? অনি, আমি আসিম বলছি। ভার্সিটিতে আসো না কেন তুমি? একটু অসুস্থ বোধ করছি আসিম। অজুহাত না দিলে আসিম অনেক প্রশ্ন করবে, তাই এটাই বেস্ট বলে মনে হয় অনন্দিতার। তাছাড়া সত্যিই সে অসুস্থ। সারা বছরই ঠান্ডা জ্বর লেগেই থাকে। আসিম সামান্য চিন্তিত স্বরে বলে, দ্রুত মেডিসিন নাও কেমন? আমি ফোন করে খবর নেব তোমার। আচ্ছা। কথাটা বলেই ফোন রেখে দেয় অনন্দিতা। আসিম সেটা বন্ধুর থেকেও বেশি কিছু। অনন্দিতা উপলব্ধি করে আসিম তার প্রতি একটু ঝুঁকে পড়েছে। অবশ্য সেদিকে পাত্তা দেয় না সে, কারণ সে নিজেও আরেক জনের প্রতি ঝুঁকে আছে।
কালের বিবর্তনে সে বুঝে গেছে মানুষ যাকে চায় তাকে পায় না। মিথ্যে সান্ত্বনাগুলোই সময় কাটাতে সাহায্য করে। অনন্দিতা তার স্বপ্নের রাজ্যে গিয়ে নির্ভীকের বুকে মাথা রাখে। নির্ভীকের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোনো এক তীরের আঘাতেই হৃদয়ের ফাঁক ফোকর করে ঢুকে পড়েছিল নির্ভীক নামক বসন্ত, যা থেকে পরিত্রাণ মানে মৃত্যু। হয়তো শরীরের মৃত্যু ঘটবে না, তবে আত্মার মৃত্যু ঘটবে নিশ্চিত। সকাল 8টা কি 8:30, বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে প্রচন্ড অবাক হয়েছে শাহানা। মেইন ডোর খুলে হাঁ হয়ে তাকিয়েছেন সামনে থাকা 20-21 বছর বয়সী ছেলেটার দিকে। ফর্সা রঙে লম্বা করে ছেলেটাকে রাজপুত্র বলে ভুল হবে। এমন সুন্দর ছেলেটাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছেন যে সেদিকে খেয়ালই নেই। হঠাৎই ভেসে আসে সুন্দর ছেলেটার কণ্ঠস্বর। হ্যালো আন্টি। সচকিত হয় শাহানা, ছেলেটার দিকে তাকিয়ে যেন লজ্জা পায়। কোনো প্রশ্ন না করেই বলেন, ভেতরে আসো। জি। ছেলেটা ভেতরে আসে। শাহানার বোধগম্য হয় ছেলেটাকে প্রয়োজনে এখনো প্রশ্ন করেননি উনি, তাই বলেন, তোমাকে তো চিনতে পারলাম না। আমি আসিম, আসিম মাহতাব, অনির বন্ধু বলতে পারেন। যদিও এখন আমি এক ব্যাচের সিনিয়র। ও আচ্ছা আচ্ছা, বসো তুমি, আমি অনেকে ডেকে পাঠাই। ইটস ওকে আন্টি, আমাকে অনিন্দিতার রুম দেখিয়ে দিন, আমি গিয়ে দেখা করে আসি। শাহানা একটু অবাক হন। এতটা নিঃসংকোচে এ কথা বলা তিনি আশা করেননি। অধর করে হাসি ফুটিয়ে বলেন, ডান দিকের করিডোরের শেষ রুমটাই অনিন্দিতার। হেসে কৃতজ্ঞতা প্রকাশ করে আসিম। শাহানা নাস্তা বানাতে কিচেনের দিকে আগান। অনন্দিতার রুমে এসেও কিছু কি দেয় আসিম, তবে অনন্দিতার দেখা পাওয়া যায় না। ফট করে ঢুকে পড়ে ছেলেটা। যদিও মেয়েদের রুমে ঢোকার আগে পারমিশনের প্রয়োজন হয়, তবে সে পারমিশন নেয় না। একটু চঞ্চল প্রকৃতির ছেলেটা সোজা বারান্দা চলে যায়। ব্যালকনির টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে অনিন্দিতা। নাকের সাইডে তেল জমেছে। রাতে নিশ্চয়ই এখানে ঘুমিয়েছে। একটু করে ডাকে আসিম, তবে অনিন্দিতার ঘুম ছাপিয়ে সে ডাক কানে পৌঁছায় না। আসিম চোখ কুচকে নিয়ে অনিন্দিতার বাহু ধরে বলে, এই অনি, ওঠো তো। কথাটা জোরে বলায় হুড়মুড়িয়ে উঠে যায় অনন্দিতা। মেয়েটা প্রচন্ড অবাকি হয়ে বলে, তুমি? তো আসতে পারি না? হাই তুলে অনন্দিতা আসিমের গায়ে জোরে ধাক্কা দেয়। প্রচন্ড অবাক হয় আসিম। খলবলিয়ে হাসে অনন্দিতা। হাই তুলে বলে, আমার ঘুম ভাঙানোর শাস্তি। আর আমি যে তোমার চিন্তায় ঘুমাতে পারলাম না, তার কি হবে? এটাও তোমার শাস্তি। মুখ গোমরা করে নেয় আসিম। অনন্দিতা দম ফেলে আকাশের দিকে তাকায়। এত সকালে এসেছে আসিম। কি ভাবছো তুমি? ভাবছি তুমি ছেলেটা খুব ভালো, তবে আমার প্রতি ঝুঁকে যাচ্ছ। আসিম হাসে। অনন্দিতার একগুচ্ছ চুল হাতে পেঁচিয়ে বলেন, আমি তোমাকে বন্ধুর মতোই ভালোবাসি অনিন্দিতা, তাই তোমাকে অন্য নজরে দেখার সাহস হলেও আগানোর সাহস হয়ে ওঠেনি। তবে সত্যি বলতে বন্ধুর থেকেও বেশি ভালোবাসি। কৃতজ্ঞতার চোখে তাকায় অনন্দিতা। আসিমের বাহু টেনে বলে, আন্টি কিচেনে গেছেন, সো তোমার যেতে হবে না। আজ তুমি আমার সাথে ভার্সিটিতে যাচ্ছ। ভালো লাগছে না আমার। আপনার পড়াশোনার দায়িত্বটা আমি নিয়েছি অনিন্দিতা। কথাটা শুনে ধুপ করে ওঠে অনন্দিতার বুক। নির্ভীকের কথা যেন মাথায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। একটি করে দম ফেলে উঠে যায়। আসিম বলে, পালিয়ে যাচ্ছ অনি? নিজের কষ্ট লুকিয়ে মরে যেতে চাও? অনন্দিতার কি যেন হয়। জুকরে কেঁদে ওঠে মেয়েটা। আসিমের পায়ের কাছে বসে পড়ে। হাত দুটো মুঠো বন্দি করে বলে, আমি ওনাকে ভালোবাসি আসিম, আমি মরে যাব, সত্যিই মরে যাব। আসিম উত্তর দেয় না, নিজেকে শক্ত করে। অনন্দিতা সেই সব প্রেমিকার দলে পড়ে যারা উন্মাদ, যারা ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে পারে না। ভালোবাসার ভালো চায় ঠিকই, তবে নিজের সাথেই দেখতে চায়। এক প্রকার ছ্যাঁচড়ামি করে বেড়ায়। অনন্দিতার জন্য মায়া হয় অসীমের। প্রথম থেকেই মেয়েটার প্রতি ঝোঁক ছিল তার। আইসক্রিম পার্লারে নির্ভীককে লুপ্ত দৃষ্টিতে দেখছিল অনন্দিতা। সেদিনই ঠিক করেছিল অনন্দিতার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। তবে কোথাও একটা সুপ্ত ভালোবাসা জাগে, যার ফলে সে নিজেকে ধাতস্থ করে অনন্দিতার খেয়াল রাখবে। তবে এটাও সত্য, অনন্দিতার প্রতি অনুভূতি আঘাতে দেয়নি ছেলেটা।